শুভ সন্ধ্যা সম্মানীয় অতিথিবৃন্দ। বাংলা ভাষার মাধুর্য, শব্দের আবেগ আর ভাবনার গভীরতা নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই এই বিশেষ সন্ধ্যায়। আজকের দিনটি আরো তাৎপর্যপূর্ণ কারণ আজ ভাষা দিবস। এই দিনে দাঁড়িয়ে আমরা শ্রদ্ধা জানাই সেই ভাষাকে, যে ভাষা আমাদের ভাবতে শিখিয়েছে, প্রশ্ন করতে শিখিয়েছে এবং বারবার নতুন করে নিজেকে আবিষ্কার করতে অনুপ্রাণিত করেছে। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা প্রাক্তনী সংসদ এবং বঙ্গ সাহিত্য সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের এবছর 15তম সংস্করণ। এই মঞ্চে আজ আমরা সম্মান জানাবো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ দক্ষতা, নিষ্ঠা এবং সাফল্যের জন্য বিখ্যাত। এখন দশভুজা বাঙালি 2026 নিবেদনে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা প্রাক্তনী সংসদ সহযোগিতায় বঙ্গ সাহিত্য সমিতি। মুখ্য উপদেষ্টা শ্রী সঞ্জীব কোনার এবং শ্রী ফিরদৌসুল হাসান। পরিকল্পনায় দীপন দাস ও সম্বিত দত্ত। আবহ নির্মাণে কল্যাণ মজুমদার। রূপায়ণে স্টিফেন মাসেস, প্রিয়দর্শিনী বন্দ্যোপাধ্যায়, মল্লিকা অধিকারী, অঙ্কিত রয় ও শ্রেয়সী বোস। ব্যবস্থাপনায় সুবর্ণা, এরিক, অরিত্র, অগ্নি, অভিনব এবং শরণ্যা। নৃত্যে সুচরিতা, ভূমিকা, অঙ্গনা, আদিত্য, অদ্রিজা, শ্রদ্ধা এবং অভিষিক্তা। শুরু হতে চলেছে দশভুজা বাঙালি 2026 সঙ্গে অগ্নিশ্বর।
আঁখি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। নৃত্যশিল্পীদের ধন্যবাদ। এখন আমরা দেখে নেব দশভুজা বাঙালির এতদিনের যাত্রাপথ। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা 163 বছরেরও বেশি সময় ধরে ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে শিক্ষা, সংস্কৃতির নিয়ম নিষ্ঠার সমার্থক হিসেবে দাঁড়িয়ে আছে সিটি অফ জয়ের অলিন্দে, যার শিরা উপশিরার দুটি ছড়িয়ে পড়েছে রাজ্য থেকে দেশ তথা সারা বিশ্বে। কখনো দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, কখনো বা সেন্টার অফ এক্সেলেন্স, মাথায় উঠেছে একের পর এক ঐতিহ্যের পালক। আবার সেন্ট জেভিয়ার্স মানেই চমকের আরেক নাম। সাহাবি পাড়ার মোড়ে আধুনিকতার চাকচিক্যে মোড়া এই কলেজকে বাইরে থেকে দেখলে মনে হতে পারে ইংরেজি এর একমাত্র প্রতিপাদ্য। তবে এই কলেজের বাংলা চর্চার শিকড় যে কতটা গভীর তা অনেকেরই অজানা। 1930 সালে কবিগুরুর আশীর্বাদ ধন্য বঙ্গ সাহিত্য সমিতি আজকের দিনে এই কলেজের সব থেকে পুরনো ছাত্র সংগঠন। এই সমিতির অন্দরমহলে স্বপ্ন সাজিয়েছেন উৎপল দত্ত থেকে বুদ্ধদেব গুহ, শম্ভু মিত্র থেকে নারায়ণ সান্যাল প্রমুখ ব্যক্তিত্বরা। ছাত্রদের এই দৈনন্দিন যজ্ঞে অনুঘটকের কাজ করে চলেছে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা প্রাক্তনী সংসদ। বলাই বাহুল্য 1927 সালে সেন্ট জেভিয়ার্স প্রাক্তনীর প্রথম জন্মলগ্নে যুগ্ম সহ সভাপতি ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এবং জগদীশচন্দ্র বসু। 2015 সাল থেকে বর্তমান এবং প্রাক্তনীদের মিলিত প্রয়াসে ভাষা দিবসকে কেন্দ্র করে আয়োজিত সফরে যোগ হয়েছে আন্তর্জাতিক মাত্রা। বাংলাদেশের ভাষা শহীদ মিনার থেকে ঐতিহ্যের মশাল পাড়ি দিয়েছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। আর এরই মাঝে আমাদের মঞ্চ আলোকিত হয়েছে দশভুজার আলোতে। 2011 সালে শুরু হওয়া বাঙালিয়ানাকে কুর্নিশ জানানোর এই উৎসবে সামিল হয়েছেন বিশ্ববন্দিত কিছু বাঙালি ব্যক্তিত্ব। অভিনয়, পরিচালনা, সাহিত্য, বাণিজ্য, সঙ্গীত, চিকিৎসাবিদ্যা ইত্যাদি বহু ক্ষেত্রে বাঙালির পদচারণার যে উজ্জ্বল ধুলো তা বছর বছর স্পর্শ করে গেছে এই প্রেক্ষাগৃহকে। একইভাবে বসন্তের শহরে আজকের এই অকাল শরৎ সেই উজ্জ্বল সমারোহের ব্যতিক্রম নয়।
দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই গো মৃত্যু নাই গো যারা। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই গো মৃত্যু নাই গো যারা। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা সারা। জানলা যেমন রোদ্দুর ভালোবাসে, চার দেওয়ালের কাব্যি মাখানো মিটে, তেমনি আবার হৃদয়ের উল্লাসে বাংলা ভাষার উৎসব পার্ক স্ট্রিটে। এই কলকাতার আরেকটা ফেব্রুয়ারি, আমরা যেখানে স্বপ্ন দেখেছিলাম সেখানেই ছিল সেভিয়ার্সের বাড়ি, সেখানেই লেখা দশভূজাদের নাম। শুভ সন্ধ্যা। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা এবং সেন্ট জেভিয়ার্স কলেজ ক্যালকাটা কামনা অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বঙ্গ সাহিত্য সমিতির সহযোগিতায় আজ দশভূজা বাঙালি 2026-এ পাদে ডেভিডসন প্রেক্ষাগৃহে উপস্থিত সকলকে স্বাগত জানাই। দশভূজা বাঙালি তিনিই, বাংলার মুখ যিনি সারা পৃথিবীকে দেখিয়েছেন। দশভূজা বাঙালি তিনিই, বোতামাটা জামার নিচে আটকে না থেকে যিনি জানার মাঝে অজানারে সন্ধান করে চলেছেন প্রতিনিয়ত। দশভূজা বাঙালি তিনিই আজ সৃষ্টি সুখের উল্লাসে যার টক বগিয়ে খুন হাসে। আসলে দশভূজা বাঙালি তাঁরাই, যাদের উজ্জ্বল উদাহরণে উত্তরণের স্বপ্ন দেখি আমরা। সময়ের অজুহাতে সময় হয়ে ওঠার হাত ছানি দেওয়া দৈত্যকে সমূলে বিনাশ করতে জেভিয়ার্সের প্রেরণা দশভূজা বাঙালিরা। গত 160 বছরেরও বেশি সময় ধরে বাঙালির বাঁধ ভেঙে চলার গতিকে কুর্নিশ জানিয়ে এসেছে দেশের অন্যতম সেরা শিক্ষাপীঠ জেভিয়ার্স। আর আজ
দর্শভূজা বাঙালির মঞ্চ থেকে আরও একবার আমরা সম্মাননা জ্ঞাপন করব তাঁদের, যাদের জন্য সোনার বাংলা আজ ওনার যোগ্য হয়ে উঠেছে। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ব্রাজিলের ওরা থেকে ইন্দোনেশিয়ার লুহু, বলিভিয়ার ইতোহামা থেকে আমেরিকার তাস্কারারা, গত 5 বছরে প্রায় 20টিরও বেশি মাতৃভাষা বিলুপ্ত হয়ে গেছে। অবলুপ্তির পথে আরও হাজার খানেক। আজ এই মঞ্চ থেকে সেন্ট জেভিয়ার্স কলেজ বিনম্র শ্রদ্ধা জানায় সেই সমস্ত যোদ্ধাদের যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন, লড়াই করেছেন। গতকাল বাঙালির বৈতরণী পার করে অনন্ত লোকে পাড়ি দিয়েছেন আমাদের প্রিয় উপন্যাসিক শঙ্কর। দর্শভূজা বাঙালির মঞ্চ থেকে তার প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা। যারা প্রত্যেক বছর দর্শভূজা বাঙালি দেখেন তারা জানেন এই মঞ্চে কোনো প্রদীপ প্রজ্বলন করি না আমরা আলোক পত্রিকাতে রেনে মঞ্চের আলো জ্বালাই। যাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব তাদের মধ্যে প্রথমজন দীর্ঘ সময় শিক্ষা এবং সমাজ ব্যবস্থা নিয়ে কাজ করেছেন পশ্চিমবঙ্গে এবং দেশের বিভিন্ন প্রান্তে। তার নতুন দায়িত্বে এসে প্রথমবার দর্শভূজা বাঙালির মঞ্চে আসবেন তিনি। বর্তমানে সেন্ট জেভিয়ার্সের রেক্টর তিনি। দ্বিতীয়জন সেন্ট জেভিয়ার্সের যারা ছাত্রছাত্রী প্রথম যেদিন এখানে আসে সেদিনই তিনি তাদের বুকে বুনে দেন সেভেরিয়ান স্পিরিটের বীজ। তারপর তার দোতলার অফিস থেকে আস্তে আস্তে দেখেন অঙ্কুরোদ্গম। আমাদের সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাক্তনী সংসদকে তিনি আঁকড়ে রাখেন অভিভাবকত্বের আদরে। তাদের নিয়ে আসবেন যিনি, তার নেতৃত্বে এই মুহূর্তে চলছে সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাক্তনী সংসদ। তার দীর্ঘ দেহের পেছনের মনটা মাপার সুযোগ পায় খুব কম মানুষ। সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাক্তনী সংসদের মাননীয় সম্পাদক শ্রী সঞ্জীব কোনারকে অনুরোধ করব আমাদের দুই অভিভাবক সেন্ট জেভিয়ার্সের মাননীয় রেক্টর রেভারেন্ড ফাদার ডক্টর সাকারিয়া জোসেফ এবং সেন্ট জেভিয়ার্স কলেজের মাননীয় অধ্যক্ষ রেভারেন্ড ফাদার ডক্টর ডমিনিক স্যাভিও এনাদের দুজনকে নিয়ে মঞ্চে আসতে। এই যে আবহবাদ ছিল, কল্যাণ বাজার ছিল, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, এই বারতাই বারবার শুনি আমরা। এই বারতা আমরা শুনব, তার আগে আমাদের দুই অভিভাবককে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন প্রাক্তনীর মাননীয় সম্পাদক। অনুরোধ করছি শ্রী সঞ্জীব কুনারকে সেন্ট জেভিয়ার্সের মাননীয় রেক্টর রেভারেন্ড ফাদার ডক্টর সাকারিয়া জোসেফকে বরণ করে নেবেন। আমাদের প্রিয় মানুষ অধ্যক্ষ রেভারেন্ড ফাদার ডক্টর ডমিনিক স্যাভিও। এবার মঙ্গল বারতা দিয়ে শুরু হোক দর্শভূজা বাঙালি 2026। আমি অনুরোধ করব সেন্ট জেভিয়ার্সের মাননীয় অধ্যক্ষ তথা সেন্ট জেভিয়ার্স কলেজ ক্যালকাটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি রেভারেন্ড ফাদার ডক্টর ডমিনিক স্যাভিওকে তার মঙ্গল বারতার জন্য। ফাদার। Namaskar, very good evening to all of you. Shraddaya Father, Reverend Father, Rector, Father Sanju Joseph, our Alumni Association Secretary, Mr. Sanjeev Konar, আজকের সকল প্রিয় অতিথি, দর্শক এবং আমার জেভিয়ারিয়ান পরিবার, once again নমস্কার, শুভ সন্ধ্যা। সেন্ট জেভিয়ার্স কলেজ 162 বেশি বছরেও বেশি সময় ধরে এই শহর তথা দেশের মধ্যে
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। আপনারা দেখলেন কলেজের ইতিহাস, আমাদের প্রাক্তনীদের ইতিহাস। আমাদের অনেক সাহিবে কলেজ বলে, always they say it's a college meant for those who can speak English. That was the thing. সেই সাহিবের কলেজ বাংলা চর্চার ইতিহাস। এই ইতিহাস শুধুমাত্র সেন্ট জেভিয়ার্সের নামের এক শিক্ষা প্রতিষ্ঠানের নয়, এই ইতিহাস সকল জেভিয়ারিয়ান পরিবারের। এই ইতিহাস বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ইতিহাস। আমরা গর্বিত যে আমাদের কলেজে এই মাতৃভাষা দিবস এত বড় করে উদ্বোধন করে। এই শহরে, if I am not mistaken, আমরা একমাত্র কলেজ যারা গত 10 বছরের বেশি সময় ধরে এত বড় করে মাতৃভাষা দিবসের অনুষ্ঠান পালন করি। আপনারা দেখলেন ভাষা দিবসকে সম্মান জানাতে এই ফেব্রুয়ারি মাসে আমরা পৌঁছে গিয়েছিলাম। দেশে বিদেশে বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয়ে এই বছরও 3 দিন ধরে মাতৃভাষা দিবসের অনুষ্ঠান আমরা করছি। এই ব্যাপারে আমি আরেকটু বলতে চাই, এটা আন্তরিক মাতৃ দিবস। এই শুধু বাংলা নয়, সবাই নিজের ভাষাকে ভালোবাসুন, সম্মান করুন, একসাথে সম্মান করুন অন্যের ভাষাকে। সবার ভাষা যেন সমান মর্যাদা পায়, সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য। আবার 2011 সাল থেকে এই দিনে আমরা দশভূজা বাঙালি অনুষ্ঠান করি। দশভূজা মানে শুধু নাম নয়, দশভূজা মানে এই সমাজে প্রতি সেই মানুষের অবদান, সেটা খেলাধুলা হোক কিংবা সিনেমা নাটক হোক কিংবা গান। আমরা সম্মান জানাই সেই সকল মানুষদের যারা তাদের কাজের মাধ্যমে জায়গা করে নিয়েছে আমাদের সকলের মনের মধ্যে, আর তারাই আমাদের কাছে দশভূজা বাঙালি। আমি পুরো জেভিয়ারিয়ান পরিবার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে এই সন্ধ্যায় আমি ধন্যবাদ জানাই সকল অতিথিদের, যারা এত ব্যস্তদূর দেখেও সময় বের করে আজ এখানে এসেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, সবাই নিজের মাতৃভাষাকে সম্মান করবেন। আরও ধন্যবাদ। ঈশ্বর সকলের মঙ্গল করুন। নমস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ। গড ব্লেস ইউ স্যার। দশভূজা বাঙালির মূল অনুষ্ঠানে প্রবেশ করার আগে আজ একটু অন্যভাবে শুরু করি। আমাদের এই জেসুইট প্রতিষ্ঠানে বাংলা চর্চা রীতিমতো গর্ব করার মতো। আপনারা জানেন, বাংলা ভাষা, সাহিত্য, সঙ্গীত নিয়ে বহুকাল ধরে জেসুইটরা সক্রিয় থেকেছেন। তেমনই একজন মানুষকে আজ স্মরণ করব আমরা মরণোত্তর সম্মান দিতে চাই, যিনি তার সারাটা জীবন অর্পণ করেছিলেন সঙ্গীত সাধনায়। বাসন্তীর প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার উপর ফাদার আন্তোয়ান, ফাদার ফারো, ফাদার দাপিয়ানের প্রভাব ছিল অপরিসীম। তারপর সঙ্গীত তাকে টেনে নিয়ে গেল শান্তিনিকেতন। সেখানে শান্তিদেব ঘোষের কাছে সঙ্গীত চর্চার পর তিনি যোগ দেন সঙ্গীত ভবনে। সঙ্গীত ভবন হয়ে ওঠে তার কর্মক্ষেত্র। কর্মজীবন জুড়ে খ্রিস্টীয় ভক্তি সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত চর্চা করেছেন। সাদাসিধে জীবনে অভ্যস্ত এই মানুষটি গান শিখিয়েছেন হাজার হাজার শিক্ষার্থীকে, যাদের মধ্যে রয়েছেন ইন্দ্রাণী সেন, শ্রাবণী সেন, অদিতি মহসিন, রেজওয়ানা চৌধুরী বন্যা, অগ্নিভূ বন্দ্যোপাধ্যায়, শাহানা বাজপেয়ীর মতন মানুষ। শিক্ষার্থীরা বলেন তার গানের নাটকীয়তা ছিল তার গায়কের সম্পদ, যা অনেক সময় সুরের ঐশ্বর্যকে ছাপিয়ে যেত। রবীন্দ্রসঙ্গীতকে প্রাত্যহিক জীবনে যাপন করেছিলেন তিনি স্বকীয় ভঙ্গিতে।
2025 সালের 20শে সেপ্টেম্বর আমাদের সকলকে ছেড়ে রবি ঠাকুরের আরো কাছাকাছি চলে গেলেন তিনি। চলে গেলেন আনন্দলোকে, প্রাণমূলয়ে। আজ দশভুজা বাঙালি শুরুর মুহূর্তে আমরা মরণোত্তর সম্মান জানাচ্ছি শান্তিনিকেতনের প্রয়াত সঙ্গীত শিক্ষক বিজয় সিংহকে। আহ্বান করছি তার ভাই ফাদার তিমির সিংহ, পুত্র সৈকত সিংহ এবং পরিবারের সদস্যদের এসে এই মরণোত্তর সম্মান গ্রহণ করতে। যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যাই যেন সকল গভীর আশা প্রভু তোমার পানে, তোমার কানে, তোমার কানে ধারে যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে চিত্ত মন যখন যেথা ফাদার অধ্যক্ষ প্রতিবার আমাদের বলেন, এমন মানুষদেরও সম্মান দিও যাদের সহায়তায় পাল্টে যাচ্ছে প্রচুর জীবন, উপকৃত হচ্ছে সমাজ, সভ্যতা। যার কথা বলবো তার জীবনের প্রায় সবটা জুড়েই মানুষের জীবন বদলের প্রয়াস। 1988 সালে মানব সম্পদ উন্নয়ন দপ্তরের স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছিলেন। তারপর ইউনাইটেড নেশনস, ইউনিসেফ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতন দেশ বিদেশের নন্দিত সব প্রতিষ্ঠানের হয়ে কখনো স্বেচ্ছাসেবক হিসেবে, কখনো পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। 1990-এর শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে তার সংস্থা অর্গানাইজেশন ফর ফ্রেন্ডস, এনার্জিস অ্যান্ড রিসোর্সেস, সংক্ষেপে অফার। শিশু শ্রমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে শুরু করে কয়েক বছরের মধ্যেই 50,000 শিশুর শৈশব অন্ধকার থেকে ফিরিয়ে আনেন আলোর পৃথিবীতে। 2000 সালে শুরুর দিকে HIV আক্রান্ত 3 শিশুকে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন আনন্দ ঘর। তারপর থেকে আজ পর্যন্ত এই রোগে আক্রান্ত অগুন্তি মানুষকে মূল স্রোতে ফিরিয়ে এনেছেন তিনি। ভিন্নভাবে সক্ষম শিশুদের বিরামহীনভাবে কাজ করে ভিন্নভাবে সক্ষম শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনছে তাদের সংস্থা আপনজন। বয়স্ক মানুষদের ভালো থাকার জন্য তারা উদ্যোগী। তাদের প্রকল্প সাজবাতি বিধাননগর পুলিশের সঙ্গে একসঙ্গে কাজ করে সহায়তা করে পাশে দাঁড়াচ্ছে হাজার হাজার প্রবীণ প্রবীণার। তাদের একাকিত্বে হয়ে উঠছে চিরসখা। HIV রোগ নিয়ে তার নিরলস প্রচেষ্টার কারণে সারা দেশে তার কর্মকাণ্ড সুবিদিত। এই রোগ যে সাধারণ স্পর্শে ছড়ায় না সে বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যেই 2018 সালে এই শহরে তিনি শুরু করেন এশিয়ার প্রথম HIV পজিটিভ মানুষদের দিয়ে পরিচালিত ক্যাফে পজিটিভ। এই উদ্যোগে রাতারাতি বদলে যায় এমন প্রচুর মানুষের জীবন। সমাজের প্রচলিত ধ্যান ধারণায়, প্রচলিত বজ্র আঁটুনিতে যাদের পথ চলা কঠিনতর হয়ে গিয়েছিল। প্রায় 4 দশকের এই বিরাট কর্মকাণ্ডে তিনি সমাদৃত হয়েছেন দেশ বিদেশে। ইতালির রাষ্ট্রপতি তার হাতে তুলে দিয়েছেন সাম্মানিক ডেলিট। সম্মান এসেছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, সমাজসেবী সংগঠন,
সমাজের সর্বত্র থেকে। কিন্তু এত সব কিছু পরেও তিনি পথ চলা থামিয়ে দেননি, কারণ তিনি স্মরণে রেখেছেন উত্তিষ্ঠত, জাগ্রত, প্রাপ্য বরান নিবোধ হতো। তাই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তাঁর বিরাম নেই। এমন একটা লক্ষ্য, এমন একটা পৃথিবী যেখানে শিশুর জন্য, প্রবীণের জন্য থাকবে মুক্ত হাওয়া। মানুষ থেকে মানুষকে সরিয়ে রাখে যত বাধা নিষেধ, তাদের বেড়াজাল ভেঙে তিনি মিলিয়ে দেবেন সবাইকে এই ভারতের মহামানবের সাগর তীরে। দশভুজা বাঙালি 2026 বিশিষ্ট সমাজসেবী শ্রী কল্লোল ঘোষ। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাহি বালিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি না। আমি কাজ করি, খুব ভালো করে কথা বলতে পারি না, কিন্তু সঞ্চালক এত চমৎকার করে, এত ছোট করে, সুন্দর করে আমার কাজের কথা আপনাকে জানিয়ে দিয়েছেন। শ্রদ্ধেয় ফাদার সঞ্জীব দা, হাসানুল্লাহ, যারা আমার কাজের কথা বেশ কিছু বছর ধরে জানেন, আর ফাদারের এত ব্যস্ততা সত্ত্বেও গত 14ই জানুয়ারি যখন ফাদার আমার বাচ্চাদের কাছে যান, বিশ্বাস করুন আমার বাচ্চারা মুখ দিয়ে হাসে না, চোখ দিয়ে হাসে। আজকের এই সম্মান 50,000-এর জায়গায় 1 লাখ 2 লাখ যে শিশুরা সত্যিই আমাদের চায়, যাদের জন্মানোর জন্য কোনো দোষ নেই, তাদের জন্য আমরা যেন আরো ভালো করে কাজ করতে পারি। আর আমি বিশ্বাস করি যখন HIV বাচ্চাদের জন্য একটা ক্যাফেটেরিয়া করব বলে শহর কলকাতায় কেউ জায়গা দিচ্ছিলেন না, একটা ছোট যোধপুর পার্কে 10x10 গ্যারাজে আমরা শুরু করি। এই শহর কলকাতা মুখ ফিরিয়ে নেবে না, এই বিশ্বাস আমার ছিল, এবং সেখান থেকে আজকে ক্যাফেটেরিয়া কলকাতা থেকে দিল্লি অবধি পৌঁছে গেছে। এবং আমাদের বিশ্বাস যে পজিটিভিটি, যে ইনক্লুশনের কথা আমরা বলি, যে ভাইব্রেশনের কথা আমরা বলি, আজকের এই সম্মান আরও আমার জিত বাড়িয়ে দিল, আরও অনেক শিশুকে নিজের পায়ে দাঁড়াবো। আর আমি বিশ্বাস করি আত্মাটা আমার সঙ্গে থাকবে। নমস্কার। তবে গল্পটা শুরু করব, গল্পের শেষে হয়তো আপনারা শুরুটা নিয়ে সন্দেহ করতে পারেন, তবে যারা জানেন তারা জানেন। ক্লাস 3-তে পড়াকালীন মায়ের শাড়ি পরে রানীকুঠি যাবে বলে যে মেয়েটা ঠাকুরিয়া থেকে 41/1/A বাসে উঠে চেপেছিল, এটা তার গল্প। যে তরুণী মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নেমে পড়েছিল অসভ্য ট্যাক্সি চালককে শিক্ষা দেবে বলে, তার গল্প। ভারতীয় টেলিভিশনের ইতিহাসে সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকের নায়িকার গল্প। উইকিপিডিয়া বলছে একটা দীর্ঘ সময় তিনি ভারতের সবচেয়ে দামি অভিনেত্রী থেকেছেন। তবে এই মেয়েবেলার গল্পটা শুরু হয়েছিল কলকাতার এক যৌথ মধ্যবিত্ত পরিবারে। যে মেয়েটা হিন্দি বলতে গিয়ে হোঁচট খেত, রবীন্দ্রসঙ্গীতের বাইরে যার দুনিয়াটা ছিল খুব ছোট, সেই একদিন হিন্দি টেলিছবি নিরুপমাতে সুযোগ পেল। তারপর দীর্ঘ 3 দশক ধরে হিন্দি ধারাবাহিকের মুখ থেকেছেন তিনি। কারুন, চন্দ্রকান্তা, করম আপনা আপনা, কস্তুরী। একটা সময় ছিল যখন দেশ জুড়ে দোকানপাট বন্ধ হয়ে যেত দূরদর্শনে মহাভারত শুরু হলে। আজও ভারতের ইতিহাসে প্রায় কিংবদন্তি হয়ে ওঠা মহাভারতের দ্রৌপদী তিনি কুরু বংশের সামনে প্রশ্নচিহ্ন। কিন্তু মুম্বাইয়ের ব্যস্ততম অভিনেত্রী হয়েও শহর কলকাতাকে ছাড়তে পারলেন কই। বাড়িতে চিরকুট পাঠিয়ে প্রভাত রায় ডেকে পাঠিয়েছিলেন প্রতীক ছবির জন্য। তারপর থেকে গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি, অপনা সেনের যুগান্ত, ঋতুপর্ণ ঘোষের অন্তর্মহল, খেলা, অঞ্জন চৌধুরীর, অঞ্জন দত্তর দত্ত ভার্সেস দত্ত, চৌরাস্তা, সৃজিত মুখার্জির হেমলক সোসাইটি,
অঞ্জন দাসের যারা বৃষ্টিতে ভিজেছিল, শেখর দাসের মহুলবনী সেরিং, ক্রান্তিকাল, দেবেশ চট্টোপাধ্যায়ের নাটকের মতো। এই তালিকা যদি বড্ড বেশি দীর্ঘ মনে হয়, তবে হিন্দিতে মৃণাল সেনের এক দিন আচানক, রাজকুমার কোহলির বিরোধী কিংবা অনুরাগ বাসুর বরফি সাজিয়ে দিতে পারি সেই কাজের বিশালতায়। 40-এর উপর টেলিসিরিজে অভিনয় করেছেন, আছে টেলিফিল্ম, আছে রেডিও অনুষ্ঠান। অন্তর্মহলের জন্য ওশিয়ানে জুরি পুরস্কার, ক্রান্তিকালের জন্য ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার সহ তার আলমারি জুড়ে দেশ বিদেশের প্রশংসা, স্বীকৃতি। 2005 সালে ইন্ডিয়ান এক্সপ্রেস তাকে দেশের অন্যতম শক্তিশালী অভিনেত্রী হিসেবে শিরোপা দেয়। আর অবাক লাগলেও সত্যি, তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ গায়িকা হিসেবে। বেশ কয়েক বছর ধরে রাজ্যসভার সাংসদ থাকার পর তিনি আবার ফিরে এসেছেন দর্শকদের কাছে। তাকে আমরা পেয়েছি একেবারে অন্যভাবে, ডাকাত মায়ের চরিত্রে, রঘু ডাকাত চলচ্চিত্রে। যে মানুষটা টেলিসিরিয়ালের কুটকচালির মধ্যে থাকবেন না বলে জনপ্রিয় ধারাবাহিক ছেড়ে বেরিয়ে আসেন, অনেক খেসারত দিয়েও যিনি সত্যি বলাটা থামাতে পারেন না, রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে যিনি অঝরে কেঁদে ফেলেন, তার দাম তো বেশি হবেই। রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ বিনিয়োগ পরামর্শদাতা বসে আছেন সামনে, তিনি তো কবেই বলে দিয়েছেন চাহিদা যোগানের তত্ত্ব মেনেই রূপার দাম কমবে না। দশভুজা বাঙালি 2026 স্বনামধন্য অভিনেত্রী শ্রীমতী রূপা গঙ্গোপাধ্যায়। তাহারে কোথাও খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে শান্তি সুখবিক করে মন আর মিলন চাও বিরোধী আর মিলন চাও বিরোধী। এখানে উপস্থিত সকলকে আমার নমস্কার, গুরুজনদের আমার প্রণাম। আজ খুব বিশেষ একটা দিন, আন্তর্জাতিক ভাষা দিবস। আমার বারবার মনে পড়ে যায় আমার বাবার জন্মভূমির কথা। আমি ফার্স্ট জেনারেশন উদ্বাস্তু। আমার বাবা মা সকলেই এবং পুরো পরিবারই বাংলাদেশের। তো ভাষা আজও আমার, বাংলা ভাষাটা খুব শখের, জানেন ফাদার। মা এই গত বছর 15 আগস্ট আমাদের ছেড়ে চলে গেলেন। বাবা বহু বছর ধরে অসুস্থ ছিলেন, তাকে জোর করে ধরে বেঁধে আমি এই মহাভারত করাবার পর মায়ের নামে বাবার নামে, মানে বাবার নামে তো পারিনি, মায়ের নামে একটা বাড়ি কিনে দিলাম, তোমরা চলে এসো এখানে, আর পারছি না, অত দূরে আর কষ্ট করে থেকো না। সেই বাবা মায়ের সঙ্গে আমি বাঙাল ভাষায় কথা বলতাম প্রায় সবসময়, যে কারণে আমার পদ্মা নদীর মাঝি ছবিটাতেও, সিনেমাটাতে অভিনয় করতে খুব সুবিধা হয়েছিল। ইট ওয়াজ জয়েন্ট কোলাবোরেশন বাংলাদেশ আর ইন্ডিয়া গভর্নমেন্টের। পদ্মা নদীর মাঝি, বহু স্মৃতি, বহুবার বাংলাদেশ যাওয়া। আমি জানি এই মুহূর্তগুলো খুব কাছে। আমরা আমাদের ভাষাকে নানান জায়গায় ছড়িয়ে দিয়েছি। আজ আমাদের দেশে এই বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ধ্রুপদী ভাষা বলে সম্মানিত করা হয়েছে, সেটাও একটা আমাদের জন্য বিশাল প্রাপ্তি। আর আমি একটা কথা বলে যাব, এখানে শেষ করব।
আমার দুটো বাংলাই ভালো লাগে। একটা হচ্ছে আমার কলকাতার শেখা বাংলা, আর একটা হচ্ছে আমার বাঙাল। কেমন আছো? ভালো তো? তো আমার বাড়িতে এখন তো আর মা বাবা নেই, তো আমার একজন গাড়ি চালক আছে, সে বাঙাল বলে। তো আমি এখন মাঝে মাঝে তার লোক বাঙাল করি আর কি। কি ওষুধ দিলে না? আরে জলটা দাও না একটু। তো খুব মজা লাগে, একটু একটু করে বাঙাল বলি, ওটা মনে রাখি। আমার বাবা এই ভাষাটা বলতেন, মা বলতেন, তা আমি ওটাও মনে রাখি। আমি দুরকম বাংলা ভাষাই খুব সম্মানের সঙ্গে মনে রাখি, এবং এটা আমার কাছে খুব আনন্দের বিষয় যে আমি খুব অনেকক্ষণ ধরে ফ্লুয়েন্টলি বাংলা ভাষায় কথা কইতে পারি। নমস্কার। আমি আর অমিত দিদি আমাকে এক্ষুনি বকছিলেন, আমি গানটা আর গাইতে পারি না। আমার গলাটা আমার নানা রকম পরিশ্রমের খাতিরে নষ্ট হয়ে গেছে, তো গানটা আমি আর গাইতে পারি না। আমি প্রমিস করছি আমি ওষুধ খাবো, হ্যাঁ ওষুধ খাবো, গলাটা ঠিক করবো, ঠিক আছে? আর আমি এইখানে এই অডিটোরিয়ামে প্রবাবলি 20 বছর আগে আরেকবার এসেছিলাম টু টক অন উইমেন্স ডে or something on women achievement. তো তখন আমার মনে আছে আমি আমার মায়ের কথা বলেছিলাম যে কত কষ্ট করে মা আমায় বড় করেছে। তো আজ আবার এলাম, আবারও আজকে মা বাবার কথা দিয়ে তাদেরকে প্রণাম জানিয়ে, এখানে যত গুরুজনে আছেন তাদেরকে প্রণাম, যত আমার বয়সী আছেন তাদেরকে নমস্কার, আর আমার থেকে বয়সে যারা ছোট আছে, অনেকে আমার থেকে বয়সে ছোট আছে, তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার। জীবনের বেশিরভাগ সময় কেটেছে বই পড়ে, ডিবেট করে, কুইজ করে, ফুটবল খেলে। এত মজা করলাম তার কারণ এর পরের অংশটায় একদমই মজা নেই, বরং বড্ড সিরিয়াস। বাবা প্রশাসনিক কাজে যুক্ত থাকায় বারবার তাকে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়াতে হতো। নতুন স্কুল, নতুন বন্ধু, কিন্তু প্রিয় বন্ধু যার বই তিনি কখনো দমেননি। জেসুইট শিক্ষায় লালিত মস্তিষ্ক একদিন প্রশাসনিক ক্ষেত্রে পদার্পণ করল। 1992 আইএএস উত্তীর্ণ হওয়ার পর তার সুদীর্ঘ কর্মজীবনে তিনি কাটিয়েছেন দিল্লিতে, রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকেছেন। বীরভূমের জেলা শাসক, জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার, সামলেছেন কলকাতা মেট্রো উন্নয়ন পর্ষদ, নৌ পরিবহন, পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম, বিদ্যুৎ উন্নয়ন নিগম, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। সচিব হিসেবে সামলেছেন পঞ্চায়েত দপ্তর, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, যুব কল্যাণ ও ক্রীড়া এবং শ্রম দপ্তর। রাজ্য প্রশাসনের অন্যতম দায়িত্ববান আমলা হিসেবে একদিকে যেমন সামলেছেন অশান্ত পাহাড়কে, অন্যদিকে তেমনি সক্রিয় ভূমিকা নিয়েছেন তারাপীঠের পরিকাঠামোর সার্বিক মানোন্নয়নে। বর্তমানে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য সচিব তিনি, সব্যসাচীর মতন সামলাচ্ছেন পর্যটন দপ্তর এবং অপ্রচলিত শক্তি দপ্তর। এত ব্যস্ততার মাঝেও সেন্ট জেভিয়ার্সের ডাকে যে তিনি বারবার সাড়া দেন, তার কিছুটা কৃতিত্ব কিন্তু তার জাভেরিয়ান অর্ধাঙ্গিনীরও প্রাপ্য। এমন একজন মানুষ যিনি চাইলেই থেকে যেতে পারতেন দিল্লিতে, তার দক্ষতার কারণে এতদিনে কেন্দ্রের রাজধানীতে ক্ষমতার শীর্ষে পৌঁছে যেতেন, কিন্তু তিনি তো বেঙ্গল ক্যাডার নিয়েই ছিলেন বাংলায় কাজ করার জন্য, তাই ফিরে যাননি আর কাজ করেছেন এই রাজ্যে, এই ভাষায়। কালিম্পংয়ের কাফের গাঁও থেকে পুরুলিয়ার মুরগুমা, তিস্তা থেকে সুবর্ণরেখা, পায়ের তলায় সর্ষে নিয়ে সোনার বাংলাকে সাজাচ্ছেন তিনি পর্যটকদের জন্য, হাতে রেখে বই। দশভুজা বাঙালি 2026, পশ্চিমবঙ্গের মাননীয় অতিরিক্ত মুখ্য সচিব শ্রী বরুণ কুমার রায়, আইএএস। ইতিহাস
দশভুজা বাঙালি। তারা মুখরিত সন্ধ্যায় মঞ্চের নিচে বসেছিলেন এক নবদ্বীপর বৃদ্ধ। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, স্টেজে উঠতে পারবেন তো? তিনি উত্তর দিলেন, স্টেজ তো উঠতে তো হবেই। ফ্ল্যাশব্যাকে চলে গেলে দেখা যায় হাওড়ার এক কামরার ঘরে বসে যখন এই মানুষটি রচনা করছিলেন বাংলা ভাষায় একের পর এক কালজয়ী নাটক, জন্ম হচ্ছিল মারিচ সংবাদের, জগন্নাথের, তখন তার সেই কলমের পাশেই শুয়েছিল এক শিশু। সাদা খাতার মতোই নীরব ছিল তার উপস্থিতি। ধীরে ধীরে তার ঘুম ভাঙল। অভিনেতা হবার স্বপ্ন দেখা সেই কিশোর অভিনয় করলেন মাধব মালঞ্চী কন্যা, কবির, জগন্নাথ সহ বেশ কিছু নাটকে। তারপর একদিন অভিনেতা সত্তাকে ঘুম পাড়ানি গান শুনিয়ে তিনি মন দিলেন মঞ্চের গল্প তৈরিতে। বিশ্ব জুড়ে থিয়েটারের বদলে যাওয়া গল্পের ধরনকে স্পর্শ করতে বিদেশে পাড়ি দিলেন থিয়েটারের পাঠ নিতে। ফিরে এলেন, খুঁজে পেলেন গন্তব্য। তৈরি হলো বাংলা মঞ্চের ইতিহাসে অন্যতম আলোড়িত প্রযোজনা তিস্তা পাড়ের বৃত্তান্ত। পিতার সুবৃহৎ বটছায়া থেকে উত্তরিত এক পুত্রকে চিনল বাংলার দর্শক। দীর্ঘ 3 দশক পেরিয়ে আজ তিনি বঙ্গরঙ্গ মঞ্চের শ্রেষ্ঠ নির্দেশক। এরপর সময় অসময়ের বৃত্তান্ত, নাগমণ্ডল, বিসর্জন, রাজালিয়ার, বেচারা বিবি, আগুন মুখ, তার নির্দেশিত একের পর এক প্রযোজনায় লাইন পড়েছে রবীন্দ্র সদন থেকে একাডেমি, মিনার্ভা থেকে মধুসূদন মঞ্চে। থিয়েটার, তার ভাষা, তার সংলাপ, তার মঞ্চায়ন বারবার তার দর্শন মিলিয়েছে রবীন্দ্রনাথ থেকে শেক্সপিয়ার, উৎপল দত্ত থেকে আন্তন চেকভ, মিলিয়েছে নবারুণ ভট্টাচার্য থেকে ব্রেক্সট বিভিন্ন গল্প বলার ধরনকে। বারবার তিনি প্রয়াস নিয়েছেন প্রসেনিয়াম থিয়েটারের ধরন ভেঙে মঞ্চ এবং দর্শককে কাছাকাছি নিয়ে আসার জন্য। ফলস্বরূপ বাংলা মঞ্চে তার নির্দেশনায় বিশ্ব নাট্য ভাবনার সুগন্ধ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে নাট্যমতী দর্শক। দিল্লি থেকে লন্ডন, ব্যাঙ্গালোর থেকে বস্টন আন্তর্জাতিক সূত্র বিন্যাস করেছেন তিনি। চিরাচরিত ছবির পরিচয় ভেঙে নিজস্ব পরিচয় তৈরি করেছেন হারবার্ট, চতুরঙ্গ, কাঙাল মালসাট, মহানগর এক কলকাতার মতন ছবিতে। হিন্দি ছবি পোসম্পাতে এবং সম্প্রতি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে পুতুল নাচের রীতিকথায়। তার পরিচালিত চলচ্চিত্র দেশ বিদেশের চলচ্চিত্রের ছাত্রছাত্রীদের কাছে হয়ে উঠেছে মাস্টার ক্লাস। তার পরিচালিত নাটক এবং চলচ্চিত্র নিয়ে শহর ও শহরতলি জুড়ে হয়েছে একের পর এক রেট্রোস্পেক্টিভ, একের পর এক উৎসব। ডন তাকে ভালো লাগে, ভানু, টিনের তলোয়ার, মেফিস্টো, জাগরণে যায় বিভাবরী, তার এই যুগের একের পর এক প্রযোজনায় অভিনয় করেছেন শ্রেষ্ঠ নাট্যশিল্পীরা। রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনেও স্থবির হয়ে থাকা স্বৈরতন্ত্রকে বারবার আঘাত করেছেন তিনি। স্বকীয় নৈপুণ্যে বারবার সাংস্কৃতিক ব্যাকরণের গণ্ডি ভাঙার প্রয়াসী হয়েছেন। উন্নীত হয়েছেন দেশের অন্যতম অগ্রগণ্য নাট্য ব্যক্তিত্বে। সেন্ট জেভিয়ার্সের এই প্রেক্ষাগৃহ তার বয়স কলেজটির থেকেও বেশি। এই মঞ্চ জন্ম দিয়েছে উৎপল দত্ত, শম্ভু মিত্র, রমা প্রসাদ বণিকের মতো বাংলার কিংবদন্তি মানুষদের। তাদের রেখে যাওয়া সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা আমাদের দশভুজা। ওই যে শুরুতে ঘুমিয়ে থাকা শিশুর কথা বলেছিলাম, যার পাশেই কলম চালাচ্ছিলেন কিংবদন্তি নির্দেশক অরুণ মুখোপাধ্যায়, এই গল্পটা তারই জেগে ওঠার গল্প, বাংলা রঙ্গমঞ্চকে জাগিয়ে তোলার গল্প। দশভুজা বাঙালি 2026, পরিচালক নাট্যচিন্তক শ্রী সুমন মুখোপাধ্যায়। প্রাণী
কেড়ে নিল আকাশ মোরে বাতাস আমায় আনন্দগান হানে গো। যিনি স্বয়ং মঞ্চপুত্র, তাকে মঞ্চের মাইক্রোফোনে ডাকার ধৃষ্টতা করছি শ্রী সুমন মুখোপাধ্যায়। নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট মাননীয় ফাদার এবং অন্যান্যরা এবং দর্শক যারা এসেছেন এবং আমার সহযোগী পুরস্কার প্রাপকরা, সবাইকে আমার প্রণাম এবং নমস্কার জানাই, ভালোবাসা জানাই। সেন্ট জেভিয়ার্স প্রাক্তনী এবং বঙ্গীয় সাহিত্য সমিতি তাদের উদ্যোগে এরম একটা অনুষ্ঠান যে এত বছর ধরে হচ্ছে, এই বিশেষ নির্দিষ্ট দিনটিতে, যেটি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে চিহ্নিত, মূলত বাংলা ভাষার কারণেই হয়তো, এবং যে বাংলা ভাষার নিরলস চর্চা শৈশব কৈশোর থেকে শুরু করে চেষ্টা করেছি করার, এবং এমন সহমর্মী মানুষ যারা ক্রমাগত ভাবছেন বাংলা ভাষা নিয়ে, ক্রমাগত অনুশীলন করেছেন বাংলা ভাষার চর্চাকে, বাংলা ভাষা নিয়ে কাজ করে চলেছেন, এবং বিশেষভাবে এমন একটি নির্দিষ্ট দিন বেছে নিয়েছেন সম্মান জানানোর জন্যে। তার জন্য তো সম্মানিত তো বটেই, এবং আমি কৃতজ্ঞতা জানাই আয়োজকদের যে আমাকে এই সম্মান দেবার জন্যে। সমিতি সমাবেশ একটা ভাষাকে ঘিরে ক্রমাগত কমে যাচ্ছে, সমাবেশই তো আমাদের চিরকালের জোর, এবং আমি যে মঞ্চে কাজ করি সেটা সমাবেশের উপরেই দাঁড়িয়ে আছে, সেই অনুষঙ্গেই দাঁড়িয়ে আছে। এবং আমরা যে সংস্কৃতি গড়ে তুলেছি বা গড়ে তোলার চেষ্টা করছি, এবং যে ভাষা দিয়ে একটা সংস্কৃতি গড়ে ওঠে, একটা বুনট গড়ে ওঠে, একটা স্বাধিকার জন্মায়, স্বাতন্ত্র্য জন্মায় একটা জাতির, একটা ভাষা দিয়ে। সেই ভাষায় যারা চর্চা করছেন তাদের নিশ্চয়ই প্রণাম এবং সালাম জানাই। এবং একটা জিনিস যেটা চেষ্টা করেছি, বাংলা সাহিত্যে যারা কাজ করেছেন গদ্যকার, যেমন তিস্তাপাড়ের বৃত্তান্তের কথা উঠল, দেবেশ রায়, নবারুণ ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর তো বটেই, মানিক বন্দ্যোপাধ্যায়, চেষ্টা করেছি দেশের বাংলা ভাষা নিয়ে যারা গদ্য নিয়ে কাজ করেছেন তাদের কাজগুলো কীভাবে মঞ্চে বা চলচ্চিত্রের পর্দায় একটি মঞ্চে ভাসে আমি সেটাকে পরিস্ফুট করতে পারি বা প্রকাশ করতে পারি। চেষ্টা করেছি দেশে বিদেশে পৌঁছে দিতে আমাদের আধুনিক গল্পকারদের কাহিনী, তাদের চরিত্রগুলো আমার নাটকের মাধ্যমে এবং চলচ্চিত্রের মাধ্যমে। যেখানেই গেছি পৃথিবীর, যে প্রান্তেই গেছি পৃথিবীর, নাট্য চর্চা করতে চেষ্টা করেছি বাংলা ভাষাকে পৌঁছে দিতে সেখানকার মানুষদের কাছে। এবং নাট্যভাস এবং চিত্রভাস তার নিজস্ব স্বাতন্ত্র্য দিয়ে নিশ্চয়ই ভাষাকে অতিক্রম করে, তেমনি ভাষাও ভাষাকে অতিক্রম করে তার নিজস্ব চিহ্ন দিয়ে, তার নিজস্ব বয়ান দিয়ে বলে আমার মনে হয়। এবং আজকের দিনের যে গানটা আমাদের কাছে অত্যন্ত প্রিয়, সে একটি গান আছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। নমস্কার। একটা মঞ্চের মাইক্রোফোনে দাঁড়িয়ে ঠিক কীভাবে শব্দ গোছাতে হয় চেষ্টা করছি, ধৃষ্টতা মার্জনা করবেন। 2016 সালের সেপ্টেম্বর মাস, রাষ্ট্র অনুমোদিত সন্ত্রাসে ভারতের মাটিতে ঢুকে পাঞ্জাবের উড়িতে 18 জন ভারতীয় সেনাকে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসবাদীরা।
দেশ জুড়ে মিডিয়া, সোশ্যাল মিডিয়া দৌলতে ছড়িয়ে পড়ে ভীতি। কিছুদিনের মধ্যেই উত্তর দেয় ভারতীয় সেনা। অতর্কিতে সন্ত্রাসবাদীদের সমস্ত লঞ্চ প্যাড গুড়িয়ে দেওয়া হয়। আজও মানুষ মনে রেখেছে সেই ঘটনাকে, যা ভারতের ইতিহাস হয়ে গেছে। মনে রেখেছে সার্জিক্যাল স্ট্রাইককে। আর তারপর এই ঘটনার কিছুদিন পর, যখন চারদিকে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে হাজারো মন্তব্য, পৃথিবী জুড়ে তোলপাড়, তৎকালীন বায়ুসেনা প্রধানের এক মন্তব্য বুঝিয়ে দিয়েছিল দেশের সামরিক আত্মবিশ্বাস। তিনি বলেছিলেন, সেনা কথায় নয়, কাজে বিশ্বাসী। We are here to deliver what the nation expects and not talk about it. ডাক্তারি পরিবারে জন্ম। বাবা কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করার পর সেনাবাহিনীর স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছিলেন বার্মা উপকূলে। ছেলেকেও ভর্তি করে দিয়েছিলেন সৈনিক স্কুলে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে দেশের 44তম ব্যাচে সেরা ক্যাডেট হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার পর তিনি যোগ দেন এয়ার ফোর্স একাডেমি হায়দ্রাবাদে। প্রশিক্ষণ শেষে ভারতীয় বায়ুসেনায়। সেই শুরু এক সুদীর্ঘ যাত্রা পথে, এক শান্ত কিন্তু ঋজু মানুষের যাত্রা। এক নির্ভীক পদব্রাজক হেঁটে চললেন দেশের সেবায়। কার্গিল যুদ্ধের সময় কিভে থাকাকালীন দেশের সেনাকে অস্ত্র সরবরাহে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারপর ভারতীয় সংসদে সন্ত্রাসবাদী আক্রমণ। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নির্দেশে সীমান্তে সেনা মোতায়েন হলো শক্তিশালীভাবে। ভাটিন্দা এয়ারবেসের বেস কমান্ডার হিসেবে নিযুক্ত হলেন তিনি। তার দীর্ঘ কর্মজীবনে তিনি ব্রতী থেকেছেন দেশ সেবায়। তার বীরত্বের জন্য এবং দেশের সুরক্ষায় তার অবদানের জন্য তিনি ভূষিত হয়েছেন সৈন্য সেবা মেডেল, বায়ুসেনা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল এবং দেশের সর্বোচ্চ পিস টাইম সামরিক সম্মান পরম বিশিষ্ট সেবা মেডেলে। 2013 সালের 31শে ডিসেম্বর তিনি নিযুক্ত হন ভারতের বায়ুসেনা প্রধান হিসেবে। ভারতের প্রথম এয়ার চিফ মার্শাল সুব্রত মুখার্জির পর দ্বিতীয় বাঙালি হিসেবে দেশের বায়ুসেনার প্রধান হিসেবে আসীন হন তিনি। পরের বছর চিফ অফ স্টাফস কমিটির সভাপতি নিযুক্ত হন, যা আজ নাম বদলে চিফ অফ ডিফেন্স স্টাফ, অর্থাৎ দেশের সর্বোচ্চ সামরিক পদ। মহাকাশচারী হওয়ার আকাঙ্ক্ষা থেকে যিনি বায়ুসেনায় যোগ দিয়েছিলেন, তিনি চালিয়েছেন দেশের সমস্ত যুদ্ধ বিমান, MiG-21, MiG-29 থেকে তেজাস। সারা জীবন শৃঙ্খলাকে গুরুত্ব দিয়েছেন যিনি, দলগত সাফল্যে বিশ্বাস রেখেছেন যিনি, প্রণব মুখোপাধ্যায় থেকে নরেন্দ্র মোদী, রাজনাথ সিং এর মতো দেশ নেতাদের সঙ্গে এক টেবিলে বসে যিনি রাষ্ট্র নীতি নির্ধারণ করেছেন, আজ যদি তার সামনে সুস্বাদু কোনো কন্টিনেন্টাল পদ বা মিষ্টির সম্ভার সাজিয়ে দেওয়া হয়, তার বাঙালিয়ানা নাকি আজও জানান দিয়ে যায়। বর্তমানে আসাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে আসেন তিনি এবং বলাই বাহুল্য খুঁজে চলেছেন এমন একটি প্রজন্মকে যাদের ইচ্ছাশক্তি, নৈতিকতা ও দক্ষতায় ভর দিয়ে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সত্যি আজ সেন্ট জেভিয়ার্সের পবিত্র প্রাঙ্গণে তার উপস্থিতিতে তার কথা বলতে গিয়ে বারবার হাতটা কেমন কপালের কাছে চলে যাচ্ছে। শুধু এটুকু বলি, ভাষা দিবসে তার উপস্থিতিতে তাকে বলে যাই, ভাষা তো নিশ্চয়ই প্রিয়, তারও যে প্রিয় জন্মভূমি। আমাকে বাঙালি থেকে ভারতীয় করে তুললে তুমি। দশভুজা বাঙালি 2026। দেশের প্রাক্তন বায়ুসেনা প্রধান, আসাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় আচার্য, দেশ ও মাতৃকার বীর সন্তান, এয়ার চিফ মার্শাল শ্রী অরূপ রাহা। যার ঘিরে ঘিরে আসা যন্ত্র ধারালো মন সরায় ধোঁয়াশা, চলতে চলতে কত ছুরি বোমা গুলি, কাচের দাপটে সবই হয়েছে মাদুলি।
দশভুজার মাইক্রোফোন কোনো যুদ্ধ বোমারু বিমানে উড়বে না, এই ভরসায় মাইক্রোফোনে রাখছি এ চিফ মার্শাল অরুণ রাহাকে। নমস্কার। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমাকে যদি আপনারা বলতেন অপারেশন সিন্দুরের মতো একটা মিশনে আপনি চলে যান, শত্রুর ঘাঁটি আক্রমণ করে চলে আসুন, আমার খুব ভালো লাগতো। কিংবা যদি বলতেন যে MiG-29 বিমান নিয়ে আপনি লো লেভেল এরোব্যাটিক্স করে আসুন, তাহলে কিন্তু আমার কোনো অসুবিধা হতো না। কিন্তু স্পিচ দেওয়া আমার পক্ষে অবশ্য সর্বপ্রথমে আমি আপনাদের সবাইকে, যারা এই সভাঘরে উপস্থিত আছেন এই অনুষ্ঠানে, বিশেষ করে এই কলেজের প্রধান ডক্টর সাবিউকে, অন্যান্য আধিকারিকদের এবং প্রাক্তনীদের আমার শুভেচ্ছা জানাতে চাই। আমি সত্যি গর্বিত যে আপনাদের মধ্যে আজ আসতে পেরেছি এবং আমাকে যেভাবে আপনারা সম্মানিত করলেন, সত্যি খুব আবেগপূর্ণ। আর আমি উচ্ছ্বাসিত, আমি সত্যি গর্ববোধ করছি। ধন্যবাদ আপনাদের এই অ্যাওয়ার্ডটা আমাকে দিয়েছেন সেই জন্যে। আমি একটা ব্যাপার কিছু বলতে চাই যে আমি অবশ্য বাইরে বাইরে পড়াশুনো করেছি, সৈনিক স্কুল পুরুলিয়াতে পড়াশুনো করেছি, তারপরে আর্ম ফোর্সেসের বেস্ট ইনস্টিটিউশনস ইন দ্য ওয়ার্ল্ড আমি বলবো, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এয়ারফোর্স একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে যখন আমি সফল হই, তখন ভারতের রাষ্ট্রপতি আমাকে ভারতীয় বায়ুসেনায় আধিকারিক হিসেবে, অফিসার হিসেবে এবং ফাইটার পাইলট হিসেবে নিযুক্ত করেন। তখন থেকে আমার সার্ভিস ক্যারিয়ার শুরু হয়। প্রায় 45 বছর আমি বায়ুসেনায় সার্ভিস করেছি। সেটা একটা বিরাট অনুভূতি। আর একটা আমার আক্ষেপ জীবনে, যে আমি কিন্তু জাভেরিয়ান নই। আমার ইচ্ছে ছিল যে কলকাতার এত ভালো ভালো কলেজ স্কুল আছে, অ্যাটলিস্ট সেন্ট জেভিয়ার্সে পড়াশুনো করতে পারলে আমি সত্যি একজন অত্যন্ত খুশি হতাম। এই কারণে যে এরকম একটা কলেজ আমাদের দেশে খুব কম আছে। বিশেষ করে কলকাতায় অনেক কলেজ আছে, তার মধ্যে এইটা কিন্তু আমার মনে হয় সবচেয়ে ভালো। আর যারা এই কলেজের প্রাক্তনী এবং বর্তমান ছাত্রছাত্রীরা, তাদের আমি এইটুকু বলতে চাই যে তোমরা সবাই কিন্তু খুব ফরচুনেট যে এরকম একটা কলেজে তোমাদের শিক্ষা দীক্ষা, চরিত্র গঠন, ইথোস, এথিক্স, ইন্টিগ্রিটি অফ ক্যারেক্টার, নেতৃত্ব দেওয়ার ভাবনা, মানুষকে সেবা করবার ভাবনা, এই জিনিসগুলো তোমরা শিখতে পেরেছ এবং তোমাদের একটা প্ল্যাটফর্ম, লঞ্চ প্যাডে পৌঁছে দিয়েছে এরকম একটা কলেজ। এই কলেজের এত সুনাম আছে, যেখানে একজন জাভেরিয়ান যাবে তার আগেই কিন্তু তাদের সুনাম পৌঁছে যাবে। তোমাদের সঙ্গে থাকবে এই কলেজের হ্যালো, সেইটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবে। আমি বিশ্বাস করি জীবনে উন্নতি করতে গেলে, ভালো করতে গেলে, ভালো নেতৃত্ব দিতে গেলে, ভালো প্রফেশনাল হতে গেলে কিন্তু অনেক খাটতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, আর নিজের একটা উপর একটা নাম করতে হবে, রেপুটেশনটা ভালো করতে হবে সব কিছু, সব বিষয়ে, তাহলে তার যে সুনাম সেটা কিন্তু সে যেখানেই যাবে, যাওয়ার আগেই কিন্তু পৌঁছে যাবে। দ্য স্পোকেন রেপুটেশন ট্রাভেলস ফাস্টার দ্যান দ্য রিটেন রেপুটেশন। এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে একজন জাভেরিয়ান
পৌঁছবে, এনভায়রনমেন্টে তাকে সবাই অ্যাকসেপ্ট করবে উইথ ওপেন আর্মস, and you will get a good opportunity to do well in that profession, in the job that you are getting into. তো এই বিষয়টা আমি তোমাদের বলতে চেয়েছিলাম যে এটা সত্যি গুরুত্বপূর্ণ বিষয়, মহত্বপূর্ণ বিষয়, এটার উপরে একটু জোর দেবে। শেষ করার আগে আমি আবার সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাকে এমনভাবে একটা পুরস্কার দেওয়া হলো, বলবো যে এত ভালো পুরস্কার আমি কখনো ভুলতে পারবো না, আমার স্মৃতি থেকে মুছে ফেলতে পারবো না, এবং আমার মনে হয় আই চেরিশ দিস অল মাই লাইফ। থ্যাংক ইউ। তুমি কোন নৌকো বাবা, ছুঁয়ে দিলাম জীবন পাওয়ার টানে, হয়ে যাচ্ছ নিমেষে ছুটি, ভুলে গিয়ে সব। কিছুক্ষণের জন্য বদলে দিই প্রেক্ষাগৃহকে স্যারের ক্লাস করে শ্রী অভিজিৎ সেন। গুড ইভিনিং সবাইকে, অসংখ্য ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মনে করি যে আমি এই মঞ্চে দাঁড়ানোর যোগ্য নই, কারণ যে সমস্ত গল্প আগে শুনলাম, যাদের কন্ট্রিবিউশন আমাদের বাংলাকে এবং এই বাংলাকে ভারতবর্ষের মানচিত্রে একটা বিশাল জায়গায় নিয়ে গেছে, যারা যে সমস্ত জ্ঞানীগুণী মানুষরা তাদের কর্মপ্রতিভা এবং দিনের পর দিন নিরলস তাদের কন্ট্রিবিউশনে আমাদের সমাজকে অনেক কন্ট্রিবিউট করেছে, তাদের কাছে, তাদের কাজের সাথে আমার কাজ নিতান্তই ক্ষুদ্র। কিন্তু এই সন্ধ্যেটা আমাকে অনেক সাহস এবং অনেক আত্মবিশ্বাস এবং ইন্সপায়ার করছে যে আমাকে আরও ভালো কাজ করতে হবে, আমাকে আরও ভালো কাজ করতে হবে, যাতে সেন্ট জেভিয়ার্স কলেজের মতন এই কলেজের মঞ্চ থেকে আমি আজকে নিজেকে প্রতিজ্ঞা নিতে, আমি নিজে একটা নিতে পারি যে আমি আরও ভালো কাজ করবো এবং আমাদের সমাজকে, বাংলাকে ভারতের মানচিত্রে, ওয়ার্ল্ডের ম্যাপে একটা নতুন জায়গায় কাজ নিয়ে যাব আমার কাজের মাধ্যমে। সালটা ছিল 2004 আমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্ট্রিটে সচিত্রা ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্ট্রিটে পড়ি। ফাইনাল ইয়ারে পেপারে একটা অ্যাড দেখেছিলাম আনন্দবাজার পত্রিকায়, সেখানে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল লেকচারার পোস্টে মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে লেকচারে নেওয়া হবে। আমি অ্যাপ্লাই করি যেদিন, যখন অ্যাপ্লাই করি এবং আমার যেদিন ইন্টারভিউ কল আসে, আমি এসে দেখেছিলাম অনেক বড় বড় সমস্ত মানুষজন এসছেন ইন্টারভিউ দিতে, তাদের মধ্যে আমি খুবই ছোট। তো সেভাবে আমার মনে হয়েছিল যে আমি সিলেক্ট হব না, কিন্তু ইন্টারভিউ যখন রেজাল্ট বেরোয় দেখা যায় তাদের মধ্যে থেকে একমাত্র আমি সিলেক্ট হই, যারা যারা এসেছিলেন ইন্টারভিউ দিতে। আমি যেদিন প্রথম, তখন ফাদার ছিলেন, তখন প্রিন্সিপাল ছিলেন ফাদার প্রিন্সি ম্যাথিউ। আমাকে যখন ক্লাসে নিয়ে গেলেন, স্টুডেন্টসরা আমাকে দেখে অবাক, এ কি পড়াবে, এ তো আমাদের মতন স্টুডেন্ট। কিন্তু বিশ্বাস করুন, যখন পড়ানো শুরু করি এবং দিনে দিনে সমস্ত স্টুডেন্টসরা আমার ভক্ত হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, কলেজের বাকি সকল প্রফেসর্স, লেকচারার্স, টিচার্স সবাই খুবই ভালোবাসতেন। পাশেই আমাদের প্রফেসরদের বসার জায়গা ছিল, সেখানে বসতাম সকলের সাথে, আর আমি সবার দিকে তাকাতাম আর ভাবতাম এই কম বয়সে আমি পড়াচ্ছি, আর যারা যারা আমার আশেপাশে বসে আছে তারা তো সব দিগ্গজ, সব পিএইচডি করেছে। কিন্তু পড়াতে আমার দারুণ লাগতো। যখন পড়াতাম এটাই ভাবতাম যে পড়াচ্ছি, কিন্তু যেটা করতে চাই, যে সিনেমা বানাবো, সেটা তো পারছি না। তো হঠাৎ করে কি মাথায় এলো, একদিনকে মুম্বাইয়ের টিকিট কেটে ট্রেনের চলে গেলাম।
ওখান থেকে গিয়ে প্রিন্সিপাল স্যারকে ফোন করলাম, স্যার আমি মুম্বাই এসেছি। উনি খুব সারপ্রাইজ হলেন, বললেন তাহলে তুমি পড়াবে না? আমি বললাম যে স্যার আমি এখানে কাজ করতে চাই মুম্বাইতে। বলে তুমি কোথায় এখন? আমি মুম্বাইতে। তুমি পালিয়ে গেছো? এক্স্যাক্টলি এই শব্দটা ইউজ করেছিলেন। ফাদার পিসিমা তো খুব ভালোবাসতেন, যেমন স্টুডেন্টসদের তেমন ওনার সহকারী সহকর্মী টিচার্সদেরও। তখন এই শব্দটা খুব শুনতাম, উনি বলতেন আলমা ম্যাটার, সেন্ট জেভিয়ার্স কলেজ আলমা ম্যাটার। তো ওখানে কাজ শুরু করি এবং আমার ভাগ্যক্রমে সমস্ত দিক মানে সব দিক থেকে খুব মন দিয়ে কাজ করি এবং আমি বলবো বাই গডস গ্রেস এবং ব্লেসিংস ডেফিনেটলি আমি ভারতবর্ষের অন্যতম সেরা পরিচালক রাজকুমার হিরানির সাথে কাজ করার সুযোগ পাই এবং তার হাতে তার মানে সে আমার কাছে টিচার হয়ে ওঠেন এবং তার কাছে সহকারী হিসেবে কাজ করি। তারপরে কাজ করতে করতে আমি পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়ানোর সুযোগ পাই, যেখানে আমি একাডেমিক ইনচার্জ হিসাবে জয়েন করি। তারপরে একদিন আবার এই কলেজ থেকে ফোন যায় আমার কাছে, তুমি কি ফিরে আসতে চাও লেকচারার পোস্টে, জয়েন করতে চাও সেন্ট জেভিয়ার্স কলেজে? জানি না এই কলেজের একটা অদ্ভুত ভালোবাসা আছে। স্যার কিছুক্ষণ আগে বললেন যে আমার আক্ষেপ, স্যারের আক্ষেপ, স্যার এই কলেজের স্টুডেন্ট ছিলেন না, আমারও আক্ষেপ যে এই কলেজের স্টুডেন্ট ছিলাম না। কিন্তু কোথাও এই আক্ষেপটা যখন পড়াতে আসি, এত ভালোবাসা পেয়েছিলাম স্টুডেন্টসদের এবং স্যারদের কাছ থেকে, সেই আক্ষেপটা দূরে চলে যায়। ফলে যখন আমি ডাক পাই যে কলেজে আবার পড়াতে, আমার মনে হলো আমি যদি আবার ফিরে যাই তাহলে তো আমার ছবি বানানোর স্বপ্নটা হয়তো আর থাকবে না, পারবো না। কিন্তু স্যারের ডাককে, ওই শক্তিকে আমি কন্ট্রোল করতে পারিনি, আমি আবার ফিরে আসি কলকাতায়। সব থেকে খুশি হয়েছিলেন আমার মা এবং বাবা যে ছেলে ফিরে আসছে কলকাতায়, কারণ ভেবেছিলেন চলে গেছে ছেলে আমাদের বোম্বেতে। তো ফিরে আসি, আবার পড়ানো শুরু করি এবং দারুণ একটা জার্নি ছিল। কিন্তু সেই আবার সিনেমা বানানোর ইচ্ছে আবার কিছুদিন বাদে স্যার করলাম, আর পারছি না, ছেড়ে দিন এবার আমায়। তারপরে ছেড়ে দিলাম, জয়েন করলাম জি বাংলা। এখনো পর্যন্ত রয়েছি, ছাড়িনি, ছাড়তে চাইও নয়, কারণ এর সাথে সাথে টেলিভিশনের সাথে সাথে যে প্রোগ্রামগুলোর নাম আপনারা শুনলেন, তার সাথে সাথে আমি সিনেমা করছি, যেটা আমার লক্ষ্য ছিল। আমার প্রথম ছবি টনিক হয়তো আপনারা দেখেছেন, প্রথম ছবি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে সিলেক্ট হয় প্যানোরামায়। তার পরবর্তী টনিক, প্রজাপতি, প্রজাপতি 2 এখন চলছে। যেদিন প্রথম ফিল্ম ইনস্টিটিউটে আমি ভর্তি হই, সেদিন আমাদের একজন প্রফেসর, ফিল্ম ডিরেক্টর মেহবুব খান এসেছিলেন। তিনি একটা কথা বলেছিলেন, আমি মঞ্চে তখন বসেছিলাম, শুনছিলাম যে যাই করো না কেন, কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, সমাজের জন্য করো, ডোন্ট ডু এনিথিং ফর ইউরসেলফ, নিজের জন্য কিছু করো না, যাই করো সমাজের জন্য করো। ওই লাইনটা আমার এখনো মনে আছে, মনে গেঁথেছি। তো যতদিন বাঁচবো ততদিন যাই করব সমাজের জন্য করব। আর এই সমাজ মানে আমার মা, আমার বাবা এবং আমাদের দর্শক, আপনারা সবাই। প্রণাম নেবেন সবাই, ভালো থাকবেন, নমস্কার। কিন্তু পরের গল্পটা শুরু করার আগে আমার দশভুজার মতন করেই আপনাদের বলি, বসতে হবে 3.5 মিনিট। এমন একজন মানুষের গল্প বলবো, আমি অন্তত 3টে ভিন্ন ক্ষেত্র বলতে পারি যেখানে তিনিই প্রথম, তিনিই পথপ্রদর্শক, তিনিই কাল্ট। যুগ যুগ ধরে বাঙালি টিনেজার নিজেকে যে চরিত্রে কল্পনা করেছে, মানিক রাজার দরবারে যখন তিনি প্রথম গিয়েছিলেন, সেই চরিত্রের নামও শোনেননি। বরং অনেক বেশি আকর্ষণ ছিল টিনটিনে, গুপি গাইন বাঘাবাইনে। তারপর তুফান এক্সপ্রেস পেরিয়ে, ব্রাজিলের বিচ্ছু এড়িয়ে যখন তিনি পাট ভবন থেকে জাভেরিয়ান জার্সিটা গায়ে তুললেন, ততদিনে মুক্তি পেয়ে গেছে সোনার কেল্লা। ফাদার জরিস, ফাদার ম্যালাইকেলরা যখন সকালের সেন্ট জেভিয়ার্সকে চালাচ্ছেন, তখন তিনি ক্লাস ঘর থেকে অনেক দূরে, সোজা ব্যাগ কেটে। তারপর জেভিয়ার্সে থাকাকালীনই সকালের আর্টিকেল শিপ থামিয়ে তিনি চলে গেলেন মছলি বাবার দর্শনে। শুট হলো জয়ের বাবা ফেলুদা। তারপর সত্যজিৎ রায় ফেলুদা করা থামালেন, তিনিও মন দিলেন কাজে। বহু সময় পর একদিন শুনলাম
টেলিভিশনের পর্দায় রোজ বিকেলবেলা যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে বিশ্লেষণ করতে শুনি শেয়ার বাজার, সে আর কেউ নয়, মানিক বাবুর তপেশ রঞ্জন। যে সময় কোভিড আসেনি, মোবাইল ফোনের এরকম ব্যবহার ছিল না, যখন ঘরে ঘরে ডিম্যাট অ্যাকাউন্ট ছিল না, সেই সময় থেকেই তিনি রাজ্যবাসীকে বিনিয়োগের পাঠ দিচ্ছেন। শেয়ার বাজার মানেই টাকা হারানো নিয়ে ভীত বাঙালিকে বলছেন বিনিয়োগ আর বিয়োগ এক নয়। আর আজও আজকের প্রজন্মকে যারা শেয়ার বাজারে মেতে আছেন তাদের ফিউচারের ভবিষ্যৎ আর অপশনসের বিকল্প সম্পর্কে বারবার সচেতন করছেন। বিনিয়োগে মগজাস্ত্র, গোল্ডেন রুলস অফ ট্রেডিং, মিউচুয়াল ফান্ডে মগজাস্ত্র, তিনি বাঙালিকে শেয়ার করতে বলেছেন। সিদ্ধেশ্বরী আশ্রম, মহল, স্বাধীন ভারত হিন্দু হোটেল, বাঙালির খাবার বলতে একসময় কলকাতা বুঝতো পাইস হোটেলকেই। এই মানুষটি বুঝেছিলেন কলকাতার কাছে খাদ্যপ্রিয় বাঙালির কাছে ফাইন ডাইনিং বলতে শুধুই চাইনিজ, কন্টিনেন্টাল আর উত্তর ভারতীয় খাবার। এগডারিয়া এভারগ্রিনের পাশে ছোট্ট বেসমেন্টে বন্ধুদের সঙ্গে নিয়ে তিনি শুরু করলেন বাঙালির প্রথম বাংলা খাবারের ফাইন ডাইনিং রেস্তোরাঁ ভজহরি মান্না। বাঙালি তাড়িয়ে তাড়িয়ে স্বাদ নিল মাটন ডাক বাংলো আর দিগামা সাহেবের কষা কাঁকড়া। ভজহরি মান্নার অভূত সাফল্যের পরেই এইভাবে এই একই খাবারে এসেছে অনেক নাম, এসেছেন অনেক উদ্যোগপতি। জেন জিরা আজকাল একটা শব্দ খুব ব্যবহার করছে শুনছি, ওজি। গুগল করে দেখলাম তার মানে নাকি অরিজিনাল গ্যাংস্টার, অর্থাৎ সোনায় হলমার্কের মতন ব্যাপার। দেশের অগ্রগণ্য আর্থিক পরামর্শদাতা, সফল উদ্যোগপতির ঝরঝরে কলম থেকে যখন মানিকবাবুর শুটিং এর অ্যাডভেঞ্চার বের হয়, তিনি আরো একবার বাঙালিকে বুঝিয়ে দিয়ে যান বাঙালির নস্টালজিয়ায় তিনি মানিকবাবুর তপেশ রঞ্জন, তিনি দা ওজি তোপসে। দশভুজা বাঙালি 2026, অভিনেতা, উদ্যোগপতি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, জাভেরিয়ান শ্রী সিদ্ধার্থ চ্যাটার্জি। জাপান কাদম গিয়ে শিখেছি সহজে রান্না, আমি শেষে ভজহরি মান্না। হাতে নিয়ে দেখেছি এই তুলে হেঁটেছি, হাতে নিয়ে দেখেছি যেই তুলে হেঁটেছি, বিরিয়ানি করবা পটলের করবা মিলেমিশে হয়ে যায়। এবার বেশ কয়েকবার হাততালি আসবে, দেখি আমার টেলিপ্যাথিক জোর কতটা। শ্রী সিদ্ধার্থ চ্যাটার্জি। শুভ সন্ধ্যা। কলেজের ওই অডিটোরিয়ামে আসার ব্যাপারটা একটা সাংঘাতিক ফিলিং যাকে বলে। আমি যখন ঢুকছিলাম কলেজে, এই চিরকালই সামনের গেট দিয়ে তো আমরা বাইকটা নিয়ে ঢুকতাম, এবার প্রথম গাড়ি নিয়ে বেশি সাদর সম্মান করে আমাকে গাড়ি নিয়ে ঢুকতে হলো, খুব ভালো লাগছিল। যাকে এই কলেজটা তো আমার জন্য একটা বিশাল পরিবর্তন। পাঠাবন স্কুল থেকে বেরিয়ে এসে প্রথম পার্ক স্ট্রিটে সেন্ট জেভিয়ার্স কলেজ, নতুন অ্যাটমসফিয়ার। আর কলেজে এসে আমি একটু গ্লোবাল ব্যাপারটা বুঝতে পারলাম। আগে একটু নির্দিষ্ট গণ্ডির মধ্যে ছিল আমার ধারণা, কলেজে এসে একটু অনেকখানি খোলামেলা, অনেকখানি পরিচিতিটা অনেক সুদীর্ঘ হলো এবং অনেক টাইপের ছেলেদের সাথে আলাপ হলো। মেয়েদের তখন আসেনি তখনও। তো আজকে এখানে আমাকে ডেকেছে, সম্মান দিচ্ছে, এটা আমার জন্য বিরাট প্রাপ্তি। আর যে কথাগুলো বললো যে বাঙালি হিসেবে অজান্তে অনেকগুলো বাঙালি ওরিয়েন্টেড ব্যাপার করে ফেলেছি,
একটা হচ্ছে যে শেয়ার বাজার ভাষাটা বাংলায় ইউজ করেছি। সাধারণভাবে শেয়ার বাজারের ভাষাটা ইংরেজিতে কিংবা হিন্দিতে ইউজ হয়, ওটা বাংলায় করতে পেরে খুব আনন্দিত হয়েছে এবং এখনো চলছে। বই টই লিখে টেকে বাংলার লোককে বুঝিয়ে দিয়েছি যে শেয়ার বাজার ব্যাপারটা কী। অজান্তে বাঙালি রান্না, বাঙালি খাওয়ার ভজরি রান্না তৈরি করে ফেলেছিলাম, সেটাও বাঙালি একটা ব্যাপার হলো। সুতরাং আজকে বাঙালি মানে মাতৃভাষা দিবসে এটা অ্যাপ্রোপ্রিয়েট যে এই ইংরেজিগুলো চলেই আসে, আমি জানি না এগুলো কী করে আটকানো যায়, বাট ভালো লাগে, বাংলায় কথা বলতে ভালো লাগে, বাংলায় ভাবতে ভালো লাগে, বাংলায় কথা বলতে যেমন ভালো লাগে, বাংলায় আড্ডা মারতে ভালো লাগে। ইংরেজিতে আড্ডা হয় না, আমি দেখেছি ইংরেজিটা এমন জায়গায় বলতে পারি না, যথেষ্ট পারি, বাট ইংরেজিতে আড্ডা ফাড্ডা হয় না। ওটা বাঙালি একটা আছে। বাংলা খাবার চা কাঁটা চামচ দিয়ে হয় না, ওটা বাঙালি হাতেই খেতে হবে। সুতরাং বাঙালিদের মধ্যে একটা বাঙালি ব্যাপারের মধ্যে একটা জিনিস আছে যেটা বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে দেখলাম যে ওটা বেশ ভালো কাজে দেয়। ইনফ্যাক্ট ভজরি রান্না যখন প্রথম ভাবনা চিন্তার মধ্যে আসে, নামটা যখন ভাবলাম ভজরি রান্না দেব, তখন সেই ওই পপুলার বাংলা গান আমি শ্রী ভজরি মান্না, ওখান থেকেই ব্যাপারটা চলে আসলো। ইনফ্যাক্ট মান্না দে যখন এসেছিলেন উনি বলেন যে আমি তো বিশ্বাসই করতে পারি না যে আমার একটা গানের কলির থেকে একটা রেস্টুরেন্টের নাম হতে পারে। আমার কেন, আপনার কী মনে হচ্ছে? বলে না, আমি ভাবতে পারছি না, ব্যাপারটা হচ্ছে মনে হচ্ছে তো ভালোই, ভাবতে পারছি না যে এরকম একটা গানের নাম দিয়ে এটাকে হতে পারে। এখন এই বাংলা জিনিসটা রক্তের মধ্যে মিশে গেছে এবং ইনফ্যাক্ট কলেজে আসার আগে কলেজে এসে একটু ইংরেজি কথাবার্তা শুরু হয়ে গেল, কারণ অনেকেই অবাঙালি ছিল আমাদের ছাত্রদের মধ্যে, তো তাদের সাথে কথা বলাটা বাংলাতে সম্ভব ছিল না। সুতরাং এইখানেই প্রথম ইংরেজিটা শুরু হয়। বাট ইংরেজি হোক আর যাই হোক, একটা জিনিস যে আমাদের একটা সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন ছাত্রদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে অনেক ছেলেরা আছে এবং সব কলকাতার বাইরে, সব বিভিন্ন স্টেটে আছে, বিদেশেও আছে। তো আমরা যখন নিজেদের মধ্যে আলোচনা করি, আমরা কিন্তু বাংলাতেই টাইপগুলো করি এবং সেটা খুব মজা হয় যে প্রত্যেকে খুব এনজয় করে বাংলায় টাইপ করে বিভিন্ন মেসেজ পাঠানো। সুতরাং কলকাতা থেকে সেন্ট জেভিয়ার্সের ছাত্র হলেও বাঙালি আনাটা এখনও থেকে গেছে। তো আজকে আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ এবং আমি খুব গর্বিত এবং আনন্দিত যে আমাকে একটা পুরস্কার দেওয়া হচ্ছে। আর নিজের কলেজে এসে পুরস্কার পাওয়ার মধ্যে একটা অন্য মজা আছে, এর মধ্যে কোনো সেকেন্ড কথা নেই। ধন্যবাদ, থ্যাংক ইউ। আজ যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানেই ফিরে যাই 90-এর দশকে। উত্তাল এক সময় জগৎসবে কত্থক আর ভারতনাট্যমের মধ্যে হঠাৎ করেই এক সুঠাম চেহারার ছাত্রের ব্রেক ড্যান্স দেখল সেন্ট জেভিয়ার্স। তখন সেন্ট জেভিয়ার্সে যে তারকারা আসতেন তাদের নিরাপত্তার ধারণা কি ছিল? টোরেটোর শিশু, অরিন্দম শীলের আবর্ত, অতনু ঘোষের অংশুমানের ছবি এক থালি রোদ। বাংলা পেরিয়ে হিন্দিতেও তিনি অমলিন, কাহানি 2, ইন্দু সরকার, হেলিকপ্টার ইলা এবং অবশ্যই রকি আর রানী কি প্রেম কাহানি। তার অভিনয়ে, তার শারীরিক দক্ষতায়, তার নাচের জাদুতে বারবার মুগ্ধ হয়েছে ভারতীয় সিনেপ্রেমীরা। 2024-এর অন্যতম প্রশংসিত দুই ছবি টেক্কা এবং চালচিত্র, দুক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। টেলিভিশনে শ্রীময়ী রোহিত সেন হিসেবে তিনি ঢুকে পড়েছেন বাঙালির অন্দরমহলে, আর ওটিটির ফেলুদা হিসেবে বাঙালির টিনেজে। ছিন্নমস্তার অভিশাপ, যত কাণ্ড কাঠমান্ডুতে, দার্জিলিং জমজমাট, ভূস্বর্গ ভয়ঙ্কর এবং রয়্যাল বেঙ্গল রহস্য। দুশ্মন যতই দুর্ধর্ষ হোক না কেন, কাঠি ছাড়াও বাঙালির যে একটি অস্ত্র রয়েছে, আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ছাড়াও একজন পিসিএম রয়েছেন, তা বোঝানোর দায়িত্ব এখন তার কাঁধেই। অনেকেই মনে করেন সত্যজিতের ফেলুদার প্রথম দিকে রাখা ছবিগুলো দেখতে গেলে তিনি একেবারে বই থেকে উঠে আসা ফেলুদা। বাংলার রূপলী পর্দায় সুদীর্ঘ ইনিংসে
পার্শ্ব চরিত্র থেকে খল, ক্যামিও থেকে নায়ক, তার স্কোর কার্ড রীতিমতো বৈচিত্র্যপূর্ণ। কত্থক হোক বা হিপ হপ, পাশে রণবীর সিং থাকুন কিংবা শান্তনু মাহেশ্বরী, তিনি সবসময় কেড়ে নিয়েছেন যাবতীয় স্পটলাইট। কোন টাইম ট্রাভেল মেশিন কিনে নিজের স্বাস্থ্যকে 2002-এ আটকে রেখেছেন তিনি, নিজের বয়সকে আটকে রেখেছেন আমি জানি না, কিন্তু এই পৃথিবীতে তিনি একমাত্র মানুষ যিনি ভাত খেয়ে আর চিনি খেয়েও সিক্স প্যাকটা ধরে রাখেন আর অপেক্ষা করেন ভালো চরিত্রের জন্য, খিদেটা বজায় রাখেন, মনে করেন যতক্ষণ না শেষ বাকিটা বাজছে ততক্ষণ গোল করার সুযোগ আসবেই। গত বছর এই মঞ্চ থেকে এক দর্শকপূজা বলেছিলেন, বাঙালিকে সেন্ট জেভিয়ার্স অনেক কিছু দিয়েছে। আজ আমি বললাম, বাঙালির বুকের ভেতর যে বারুদটা আছে তাকে পুড়ে রাখার জন্য জেভিয়ার্স একটা টোটাও দিয়েছে। দর্শকপূজা বাঙালি 2026, স্বনামধন্য অভিনেতা শ্রী টোটা রায়চৌধুরী। খুঁজছে যাকে সে ভাবছে কাকে যে ঝাপসায় তোমার নিঝুম কোনো জ্যোৎস্নাতে দু চোখে চাপা কান্নাতে, নিঝুম কোনো জ্যোৎস্নাতে। নিজের চেনা মাইক্রোফোনে চেনা মঞ্চে ফেলুদা। উপস্থিত ছাত্রছাত্রী, টিচার্স, যারা সম্মানিত হচ্ছে আজকে পুরস্কার পাচ্ছেন, তাদের মধ্যে আমি ঠিক তেমন যেমন হংসের মধ্যে বকযথা। জানি না আমাকে মঞ্চে কেন ডাকা হলো, কারণ আমার অনেক অনেক কাজ বাকি আছে, এখন অনেক কিছু হাসিল করতে হবে। তবু ধন্যবাদ, তার কারণ নিজের কলেজ থেকে এই সম্মান ভালোবাসা পেতে কার না ভালো লাগে। Father Savio, Father Joseph, শ্রী কোনার, ধন্যবাদ। অনেক কিছু বলবো বলে এঁটে এসেছিলাম, মঞ্চে উঠেই কেমন যেন পেটের মধ্যে প্রজাপতিগুলো ডানা মেলে উঠছে, সব গুলিয়ে গেছে। ঠিক সেদিনকার মতো যেদিনকে ফ্রেশেস্ট ওয়েলকামে আমাকে এই মঞ্চেই পারফর্ম করতে হয়েছিল, সেই আমার যাত্রা শুরু বলতে পারেন প্রায়। তারপর বহু উৎসবে নিজের কলেজকে রিপ্রেজেন্ট করেছি, এবং আমার মনে আছে সেই সময় প্রায় 2 বছর আমরা যে যে ফেস্টে গেছি শহরে বা শহরতলিতে, খালি হাতে কোনোবারই ফিরিনি আমাদের দলে সদস্যরা। এই কলেজ আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। সবচেয়ে যেটা দিয়েছে, সবচেয়ে বেশি করে যেটা দিয়েছে সেটা হচ্ছে সেই মটোটা, নেহেল আলট্রা, নাথিং বিয়ন্ড। আমার কোনোদিনই মনে হয়নি যে সৎ প্রচেষ্টা, পরিশ্রম এবং ধৈর্য থাকলে আমি কোনো কিছু হাসিল করতে পারবো না, এটা কোনোদিনই মনে হয়নি। সেটা আমার কলেজ আমায় শিখিয়েছে, যে কারণে আজ এই 3 দশক পরও এখনো স্বপ্ন দেখি, এখনো বিশ্বাস করি। গন্তব্য জানি না কোথায়, সত্যি কথা বলতে কি অনেক কিছুই তো ভাগ্য নির্ধারণ করে দেয়। আমার পথ চলাতেই আনন্দ, প্রত্যেকটি পদক্ষেপ আমি উপভোগ করি। তবে হ্যাঁ, সেই পদক্ষেপগুলো যেন সৎ হয়, তার মধ্যে যেন সততা থাকে, পরিশ্রম থাকে, ভালোবাসা থাকে। একটা কথা বলবো, যে যেটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি, যে বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের বলি, দুটো জিনিস কোনোদিনই ছেড়ো না। এক, প্রশ্ন করা ছেড়ো না। কোনো কিছু যদি আরোপ করে দেয় মানুষ, সেটাকে বিনা প্রশ্নে হজম করো না, প্রশ্ন করো। বিশেষ করে আজকের সময় যেখানে
আমাদের এই ইনফরমেশন বম্বার্ডমেন্ট আমাদের মস্তিষ্ক নিয়ে ছেলে খেলা করছে। যা শুনবে, যা দেখবে, যা লোকে বলবে, প্রশ্ন করবে। দ্বিতীয় কথা, স্বপ্ন দেখা ছেড়ো না, কারণ স্বপ্ন ছাড়া আমাদের জীবন আর কি বা আছে। স্বপ্ন দেখো, প্রশ্ন করো, জীবনটাকে উপভোগ করো। মনে রেখো, জীবনটা কিন্তু কোনো গন্তব্য নয়। জীবনের শেষে কিন্তু কোনো সংখ্যা থাকে না। জীবনের শেষে থাকে পরিতৃপ্তি। সেই পরিতৃপ্তি পেতে গেলে সৎভাবে পরিশ্রম করো, নিজের হৃদয়ের কথা শোনো, কারো কথা শোনার দরকার নেই। ধন্যবাদ, নমস্কার। দশভূজার প্রাপকদের তালিকা তৈরির সময় একটা বিভাগে এসে হোঁচট খেতে হয় আমাদের। কলকাতার ফুসফুস হিসেবে ময়দানটা যতই বেঁচে থাকুক, ময়দানে বাঙালি যেভাবে কমছে, তাতে একদিন এই ময়দানটা একটা টাউনশিপ হয়ে গেলেও আশ্চর্য হব না। দশভূজার স্মৃতি ঘেঁটে দেখলাম, এক দুজন ছাড়া বারবার আমাদের এই বিভাগে গল্প বলার সময় প্রাক্তন শব্দটা বলতে হয়েছিল। এই অভাগা দেশে ভোটের বাদ্যি না বাজলে কি খেলা হবে না? তাই চেনা ছকটা বদলে দিলাম। চলে গেলাম 90-এর শেষ ভাগটায় সুভাষ গ্রামের প্রদ্যুৎ বসুর বাড়িতে, যিনি চিরকাল স্বপ্ন দেখেছেন বাড়িতে থাকবে একটা জাতীয় দলের জার্সি। নারীর চোখ সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে, সোনা লেখা ইতিহাসে আমাদের রক্তে খেলা, খেলার ছলে বিপ্লবীদের আমরাই কখনো মন, কখনো দল, কখনো দেশ। প্রেমের শহর কলকাতা, পার্ক স্ট্রিট জুড়ে বসন্ত যাপন চলছে। কিন্তু এই বসন্তে এবার দশভূজার মঞ্চে ঋতু পরিবর্তনের সাহস দেখাচ্ছি। গানের ভুবন তার কাছে নতুন ছিল না। আদ্যপান্ত সাংস্কৃতিক পরিবারে বড় হওয়া, বাবার কাছে প্রথম সুরের শিক্ষা, শিব ঠাকুরের গলায় দোলে আর এতো কান্না নয় দিয়ে ধ্রুপদী সঙ্গীত থেকে বাংলা চলচ্চিত্রের গানে, আধুনিক গানে এলেন তিনি। তারপর কখনো চলচ্চিত্রে, কখনো পুজোর অ্যালবামে বাংলা সঙ্গীত গগনে তৈরি হলো এক চিরস্থায়ী শুক্লা বক্ষ। শুনেছি নিজের জন্য জমিয়ে রাখা গান তাকে দিয়ে দিয়েছিলেন স্বয়ং মান্না দে। হেমন্ত মুখোপাধ্যায় থেকে শ্যামল মিত্র, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকে পুলক বন্দ্যোপাধ্যায়, সকলের স্নেহধন্যা তিনি। আসলে তার কাছে সা থেকে সাই বন্দি আছে জীবনের সব চাওয়া পাওয়া। শিক্ষা, রেওয়াজ এসবের বিকল্প কখনো খুঁজতে চাননি তিনি, কারণ তার কাছে গান সর্বশ্রেষ্ঠ সাধনা। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার বলার কিছু ছিল না। তার উপস্থিতিতেই আজ আমাদেরও হৃদয়ে শিহরণ। অমাবস্যা চাঁদ বা চশমে বাদুরের মতন ছবিতে তার গান তাকে দেশ জুড়ে জনপ্রিয়তা দিয়েছে। তবে তিনি কতটা বাঙালি তার সাজে, তার কাজে বারবার ফুটে ওঠে। সাধারণ কথা, সাধারণ খাওয়া, সাধারণ থাকা, সাধারণেই তিনি অসাধারণ। আর সেই কারণেই তার ড্রয়িং রুমে পণ্ডিত রবিশঙ্কর খিচুড়ি খাচ্ছেন, উস্তাদ রশিদ খান ভাইফোঁটা নিচ্ছেন, লতা মঙ্গেশকর থেকে উস্তাদ বিসমিল্লাহ খান, সবাই ফ্রেমবন্দি। খবর আছে তার গলায় আছে গান, ঘরে আছে অনেক টেডি, আর হাতে আছে ট্যাটু। আসলে সদা হাস্য মুখে বাংলা সঙ্গীতের প্রজন্মের সঙ্গে প্রজন্মের সেতু বাঁধার কাজ করছেন তিনি। বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট প্রদান করেছে। তিনি ভূষিত হয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে, ভূষিত হয়েছেন বঙ্গবিভূষণ সম্মানে। দশভূজার মঞ্চে তার গল্প কোনোদিন শোনাতে পারবো, এক অসামান্য অভিজ্ঞতা আমার কাছে, এক বিরল স্বপ্ন। সত্যি এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কেন ঋতু পরিবর্তন চাইছিলাম। কিন্তু যারা ভাবছেন পুরনো দিনের গল্পেই উপসংহার টানবো কিনা, তাদের বলি কিছু কাহিনীর শেষ থাকে না।
আমরা শুধু থেমে যাই ঘড়ির কাঁটার অজুহাতে। আমি হয়তো গল্প বলা থামিয়ে দেব, কিন্তু তিনি তো বহমান ধারা। তাই আপনারা উঠে দাঁড়িয়ে কান পেতে থাকুন, শুনতে পাবেন কোথাও না কোথাও এখনো সারেঙ্গিটা বাজছে। দশভুজা বাঙালি চিরন্তনী বরেণ্য সঙ্গীত শিল্পী শ্রীমতী হৈমন্তী শুক্লা। এতক্ষণ সিস্টেম যে শুনছিলেন, এবার গানে ও কথায় শ্রীমতী হৈমন্তী শুক্লা। আপনাদের সকলকে আমি প্রণাম জানাচ্ছি এবং যারা মঞ্চে আছে তাদের অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই। আমি না এর উপযুক্ত নই, কেন আমাকে ডাকা হয়েছে আমি ভাবতে পারছি না। সত্যি এত কোটি কোটি মানুষকে দেখলাম, সেখানে আমি একেবারেই নগণ্য, কিচ্ছু করিনি গো, খালি একটু গান করেছি। আর বাঙালিয়ানা যেটা আমাদের, আমি তো শুক্লা মানে আমরা ইউপির লোক, কিন্তু আমার বাবা ছিলেন ভীষণ বাঙালি, কখনো ধুতি পাঞ্জাবি ছাড়া বাবাকে দেখিনি। এবং বাবা সেই বাঙাল ভাষা, এবং বাঙাল ভাষার কথা হচ্ছে যে পাবনা সিরাজগঞ্জের মেয়েকে বাবা বিয়ে করেছিলেন, তারপরে চলে আসেন সিরাজগঞ্জে। ওই যে বাঙাল ভাষা হচ্ছিল কথা, সেটা আমি খুব এনজয় করছিলাম। এবং আমাদের বাড়িতে আমার ঠাকুমা হিন্দির পরে বাঙাল হয়ে কি একটা ভাষা তৈরি হয়ে গেছিল জানো। বাবা ঠাকুমা বলতেন বকরিটারে এইখানে লই আয়, তারপরে যে এই হরিঘর তোর মাই একটা কথা কইতে পারে না, আমি হিন্দি বলতে পারতাম না। কিন্তু আমার বাবা না ভীষণ বাঙালি ছিলেন। আমার বাবা দেশের কাজ করেছেন, অনুশীলন পার্টি ছিল একটা, সেখানে বাবা দেশের কাজ করতেন আর তানপুরা নিয়ে গান করতেন। লখনৌ মহারাজ কলেজ থেকে, সেখান থেকে বাবার শিক্ষা, এবং পরবর্তীকালে চিন্ময় লাহিড়ী এবং বড় বড় আরও গিরিজাশঙ্কর চক্রবর্তী, তাদের কাছে বাবা গান শিখেছেন। আর ছোট্টবেলা থেকে ক্লাসিক্যাল গান শিখেছি আমি, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে আমি বাংলা গান গাইব। ক্লাসিক্যাল গান ভালো ভালো নিশ্চয়ই ভালো, ওইটা না শিখলে কোনো গানই ভালো করে গাওয়া যাবে না, কিন্তু আমি খুব বাংলা গান গাইতে ভালোবাসি এবং সর্বত্র আমি বাংলা গান নিয়ে চেষ্টা করেছি। পণ্ডিত রবিশঙ্করের সুরে একবার সুযোগ এলো যে তুমি বাংলা গান রেকর্ড করবে, তো আমি পণ্ডিতজির পায়ের উপর পড়ে গেলাম। আমার বাবাকে সবাই চিনতেন, তো আমি পায়ের উপর পড়ে গেলাম, আমাকে বাংলা গান দিন দাদা। তখন উনি বলছেন না আমি তো দেশে থাকি না, কি করে কি হবে। তারপরে আমার গান শুনে আমি জানি না কি গিয়েছিলাম, বুঝতে পারিনি এখনো,
কিন্তু খুব প্রশংসা করেছিলেন এবং ভালোবেসে আমাকে বাংলা গান দিয়েছিলেন। তারপরে যখন আলী আকবর খান সাহেবের কাছে গেলাম, সেখানেও আমি বাংলা গান, আমি বললাম, উনি বললেন গজল গাও, ভজন গাও। আমি বললাম না, আমি বাংলা গান গাইব। আজকের এই আসরে এসেছি বলে যে আমি বাংলা করছি তা কিন্তু না, আমরা ভীষণ মনে প্রাণে বাঙালি এবং বাঙাল, কিছু করার নেই। তারপরে একবার নওশাদজির কাছে গেলাম, নওশাদজিকে গিয়ে বললাম আমার জন্য বাংলা গান দাও। উনি বললেন আমি ভাষা জানি না, কি করে তোমাকে বাংলা গান আমি দেবো। আপনি বুঝতে পারছেন তো? এত ভালো বাংলা বললেন, নিশ্চয়ই বুঝতেও পেরেছেন। আবার এই কলেজের ছেলেরা যখন আমার কাছে গেছে না, আমি বললাম ওরে বাবা, ইংরেজিতে কথা বলতে হবে, আমি যাবো না। ওরা বললো না দিদি, আমাদের কলেজে সব বাঙালি, কিচ্ছু আপনার অত চিন্তা নেই, আপনাকে যেতেই হবে। যাই হোক, নওশাদজির কাছে গেলাম, আমি একটুখানি সময় নিচ্ছি, মজা করে কথা বলতে ভালোবাসি আমি। নওশাদজিকে গিয়ে বললাম যে আমার জন্য বাংলা গান দাও। বললাম ভাষা জানি না, কি করে আমি বাংলা গান তোমাকে দেবো। তো উনি আমাকে একটা গজল দিলেন, তো সেটা আমি রবীন্দ্র জয়নের আবার খুব বাংলা ভাষার প্রতি ইয়ে ছিল। আমি বললাম আপনি দিন না গানটা, আমি বাংলায় ঠিক লিখিয়ে নেবো। কীরকম গান ছিল দেখো, গলাটা না কাঁপছে, গায়ে গিয়ে শোনাতে পারছি না। গানটা ছিল হায় ও कैसी शाम आई है। রবীন্দ্র জৈন লিখলেন বিকেল হলে তোমায় মনে পড়ে। কি সুন্দর সুন্দর বাংলা গান সব আমি করেছিলাম। এবং বাবা সবসময় বলতেন, সবসময় যে ক্লাসিক্যাল গান গাইতে হবে তা নয়। আর ক্লাসিক্যালটা কীরকম একটা ভয় লাগে। আমি ছোট্টবেলা থেকে যদিও শিখেছি, কিন্তু ওই হ্যাঁ করে একটা সালা গান বিরক্তি করে। আর অভিজিৎ আমাকে ভীষণ ভালোবাসে। ও যে সারেগামাতে যতবার যা হবে, আমি যদি বলি যে তোমার পায়ে ব্যথা যাবো না, ও ঠিক জোর করে দিদি তুমি এসো। আসলে আমি খুব মজা করে থাকতে ভালোবাসি, বাচ্চাদের সঙ্গে থাকতে ভালোবাসি। বাচ্চাদের মধ্যে ট্যালেন্ট দেখতে পেলে আমি একবারে পাগল হয়ে যাই। আর এই টোটা আমাকে এত ভালোবাসে, আমাকে সবাই, আমার এটা ভীষণ সৌভাগ্য। একবার কোথায় ওর সঙ্গে দেখা হলো, আমি বললাম আপনি একটু সরে বলবেন, বলে আমাকে তুই বল। কি ভালো মানুষ তোমরা সব, এত গুণী। তাদের মধ্যে সত্যি আমি কোনো বিনয় করছি না রে, আমি এর উপযুক্ত নই, কিন্তু আমাকে দেওয়া হয়েছে পরম ঈশ্বরের আশীর্বাদ, আমার বাবার আশীর্বাদ। আমার বাবা ভীষণ ভালো মানুষ ছিলেন এবং গান গাইতেন। এবং বাবার সেই ক্লাসিক্যাল গান গাইতেন, তখন ওই দেশের বাড়িতে গাইলে বলতেন হরিহরবাবু আপনি তো অনেকক্ষণ গলা সাধলেন, এবার একটা ভালো গান শোনান। এই ছিল অবস্থা। তো বাবাও অনেক বাংলা গান রেকর্ড করেছিলেন। আর বাবার আশীর্বাদ এবং সহযোগিতা, ভালোবাসা সব কিছু মিলিয়ে আমি এত লোকের ভালোবাসা পেয়েছি। তোমরা আমায় এত ভালোবাসলে আমি ভাবতেও পারি না, এত বড় একটা সম্মান, এই পুরস্কার আমার প্রাপ্য, আমি পেতে পারি কি না আমি এখনও ভাবতে পারছি না। কিন্তু আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। তোমরা সবাই ভালো থেকো আর বাংলা গান ভালোবেসো। জানো আজকাল কী বলবো, বাংলা গানগুলো কীরকম হয়ে গেছে, আমি তোমায় ভালোবাসি কেউ বলে না, তো এই আমি না তোকে খুব ভালোবাসি, তুই কি আমাকে বাসিস? এটা কি বাংলা রে? বাংলা নিয়ে আমি ভীষণভাবে বলতে পারো যুদ্ধই করে চলেছি যে আমি বাঙালি এবং বাংলা গান মানুষের মনের মধ্যে গেঁথে থাকুক। যে কারণে আমি আমার একটু জল দেবে, গলাটা শুকিয়ে গেছে, কথা বলতে। তোমরা যে কজন আছো বাবু একটু বসো, আমি 2 লাইন গান গিয়ে তারপর যাবো। আমি না আসলে সাধক ভবা পাগলা বলে একজন খুব ভালো ভালো বাংলা গান লিখেছিলেন। তো ওর শিষ্যরা এসে আমাকে বললেন যে আপনি একটু ওনার গান করুন। তা আমি বললাম আমি তো সুর করতে জানি না, এটা আমার অতিরিক্ত বিনয় নয় রে, আমি যেটা পারি না সেটা পারি না, বলে দিতে কষ্ট কি, দুঃখ কিসের। তো আমি বললাম আমি তো সুর করতে পারি না, তোমরা করে দাও বাবা, আমি গেয়ে দেবো। তা ওরা কিছুতেই বললো না। তারপর বলছে যে না আপনি যা পারবেন তাই বলুন। তা আমি গানটা দেখে না আমার এত ভালো লাগলো। লিখেছে যে গানই শ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুলচন্দন, মন্ত্রতন্ত্র লাগে না।
গানই শ্রেষ্ঠ সাধনা। কথাটা না আমার বুকের মধ্যে কীরকম লাগলো, মনে হলো সেই গানটা আমি সুর করতে পারবো না। তো ক্লাসিক্যাল গান শিখে বাংলা গান গাওয়ার এই যে উপকারিতা, এটা হচ্ছে দেশি টরি একটা রাগ, বাবার কাছে ছোটবেলা থেকে শিখেছিলাম। তো সেই রাগটা আমার মনে পড়ে গেল, মনে পড়ে আমি হঠাৎ করে গিয়ে ফেললাম, গানে সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন মন্ত্রতন্ত্র, লাগে না গানে সর্বশ্রেষ্ঠ সাধনা। ভালো না গানটা? আজকের দিনটা আমি জীবনেও ভুলবো না, যে এত বড় একটা পুরস্কার পাওয়ার জন্য তোমাদের সঙ্গে সামিল হয়ে আমার নাম এসেছে, আমি জীবনেও ভুলবো না। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর অভিজিৎ আমাকে খুব ভালোবাসে জানো, কেউ আমাকে পছন্দ না করলে বলে হৈমন্তীর দিকে নিয়ে এসো। সেদিন একটা ক্যামেরাম্যান আমাকে বলছে, আমি বললাম হ্যাঁ রে, কালকে কি আমাকে ডাকবে? ওরে বাবা, অভিজিৎ আছে না, তোমাকে ডাকবে নাকি? অভিজিৎ কত গুণী ছেলে, কি ভালো, কি বিনয়ী একটা ছেলে, ভীষণ ভালো লাগে ওর অনুষ্ঠানে যেতে আমার যেন। আর সবাইকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। আমি তোমাদের থেকে সবার থেকে বোধহয় বয়সে বড়, আমার প্রায় 80 ছুঁই হয়ে গেল, কিন্তু আমার পাটা এর হয়েছে বলে অভিজিৎ সবসময়, দিদি তুমি বসেছো, দিদি তুমি খেয়েছো, এই যে খবরগুলো নেয় আমার মনটা ভরে যায়। আহা কি বলবো, আমি সকলের কাছে একটা বিনয় করে বলে যাচ্ছি, সত্যি রে আমি এই উপযুক্ত নই, কেন আমার নাম এখানে এসেছে আমি এখনো ভেবে পাচ্ছি না, কিন্তু এরকমভাবেই আমি থাকতে চাই সবার মাঝে। আর ওই যে বাচ্চাদের, আমি দেখো ছোটোবেলায় প্রথমে ক্লাসিক্যাল গান শিখে গেছি, তো আমাকে অভিজিৎদা প্রথম ছবিতে গাওয়ালেন, শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, ওর গলায় দড়ি কে পড়ালো বল না গৌরী বালিকা। শিব ঠাকুরের এই গানটা না, বাবা আমার গান শুনে কোনোদিন ভালো বলতেন না, কি গাইলি, বুকের মধ্যে লাগলো না, কোনো ফিলিং নেই, কিছু নেই। আমাকে বললেন এই গানটা তুই খুব ভালো গেয়েছিস। ওই যে অভিজিৎদা বলেছিলেন একটা বাচ্চা মেয়ে গাইছে সেটা ভেবে তুমি গাও, আমি ওরকম আধো আধো করে গেয়ে দিয়েছিলাম। আর আরও একটা কথা বলবো, আমার হিন্দি গান গাইবার খুব শখ ছিল, সব শিল্পীরই যেরকম থাকে। আমি ভাবছিলাম কোনোদিন কি আমার সুযোগ হবে, কিভাবে এলো যেন ভগবানের কি দয়া আমার ওপরে। তো হঠাৎ এক প্রডিউসার একজন, তিনি না দিল্লি লন্ডনে গেছিলেন, লন্ডনে গিয়ে একজনের বাড়িতে আমার অনেক গান শুনেছিলেন। সে তার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমায় ফোন করছে যে একটা হিন্দি ছবিতে তুমি গাইবে। আমি তখন ভাবছি চাঁদটা হাতের উপর এসে গেছে। তখন আমাদের তো সকলেরই থাকে না যে বোম্বেতে গিয়ে হিন্দি গান গাওয়া। তারপরে উনি বললেন যে আমি সব নতুন সব নেব, যে মিউজিক ডিরেক্টর গাইয়ে, সাইফার আজবে প্রথম ছবিতে করেছিলেন, দীপ্তি নাভেলের প্রথম ছবি। আর তারপরে বলে রাজকমল বলে একজন মিউজিক ডিরেক্টর, সেও নতুন, তুমি যদি আমার ছবিতে অনেকগুলো গান আছে, তোমার তার যদি পছন্দ না হয় তাই না, কিন্তু একটা গান আমি তোমাকে নিশ্চয়ই গাওয়াবো। তখন আমি গেলাম, ও বাবা, তাও 4 না 5টা গান আমাকে দিয়ে গাওয়ালেন। একটুখানি গাই। कहाँ से आए बदरा हो घुलता जाए कजरा, कहाँ से आए बदरा हो। আর কি বলবো ভাই, আমি গানের জগতে যত বড় বড় মানুষরা আছেন সবার প্রাণ ভরা ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি, আদর পেয়েছি। আমি ছোটদের কাছ থেকেও এখন ওরকম চাই, তোমরা আমায় এমনি করে ভালোবেসো। আর এই কলেজের কথা, আমি যে প্রথম ভয় পেয়েছিলাম, বলে বাবা ইংরেজিতে কথা বলতে হবে, আমি যাব না, কিন্তু তা নয়, দেখে আমার এত আনন্দ হলো, খুব ভালো লাগলো। সকলে আপনারা সবাই ভালো থাকবেন। আপনাকে কি বলে ধন্যবাদ দেবো আপনাদের, খুব ভালো, ধন্যবাদ দিলে এটা শেষ হয় না। আমি এবারে পরিপূর্ণ এত খুশি হয়েছি, যারা আমার নাম সিলেক্ট করেছেন তাদের প্রতি আমার প্রণাম রইল। এরপর গভর্নিং কাউন্সিলের কোঅর্ডিনেটর শ্রী দীপন দাসকে।
অনুষ্ঠানের আহ্বায়ক শ্রী সম্বিত দত্তকে, আর এক আহ্বায়ক শ্রী কল্যাণ মজুমদারকে। এবং আজকের সঞ্চালক ডক্টর অগ্নিশ্বর বসু। দশভূজা প্রাপকদের সকলকে আর একবার মঞ্চে চাইছি। এটি গ্রুপ ফটোগ্রাফ হবে, সেই কারণে প্রত্যেক প্রাপককে আরও একবার আমরা মঞ্চে চাইছি। সঙ্গে এই অনুষ্ঠানের আয়োজক যারা ছিলেন, যাদের শুভেচ্ছা স্মারক দেওয়া হলো, তাদের প্রত্যেককে মঞ্চে চাইছি।